তো আমরা ফিনান্স প্রথম পত্র স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন অধ্যায়টা ডিসকাস করছি। ওকে, তো আমাদের এই স্বল্প মধ্যমেয়াদী অর্থায়নের বেশ কয়েকটা পার্ট আছে, রাইট? প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা ছিল ব্যবসা ঋণ এবং ব্যাংক ঋণ এবং বাণিজ্যিক পত্র, রাইট? ব্যবসা ঋণ, ব্যাংক ঋণ, বাণিজ্যিক পত্র, এই তিনটা সোর্স মিলায়ে আমাদের কিছু ম্যাথ হয়। অ্যান্ড দেন আমরা শিখেছিলাম মজুদ ব্যবস্থাপনা। মজুদ ব্যবস্থাপনা থেকে আমাদের কিছু ম্যাথ আসে। আর আজকে আমরা লাস্ট পার্টটা কভার করব, যেটা হচ্ছে কি স্যার, নগদ ব্যবস্থাপনা। এই নগদ ব্যবস্থাপনা থেকেও কিছু ম্যাথ আসে। ওকে, নগদ ব্যবস্থাপনা কাকে বলে? দেখো, নগদ টাকা, আচ্ছা, আমরা যে ফাইন্যান্স করতেছি, আমরা কি সাধারণ মানুষ নাকি আমরা ব্যবসায়ী? আমরা ব্যবসায়ী, আমরা একটা ফার্ম, আমরা একটা কোম্পানি, রাইট? তো একটা ফার্ম, একটা কোম্পানি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একজন ব্যবসায়ী, সে কি কখনো নগদ টাকা পকেটে ফেলে রাখে? সিন্ধুকে ফেলে রাখে? আলমারিতে বা ব্যাংকে অযথা? নো। কোনো ব্যবসায়ী কিন্তু টাকা অলসভাবে ফেলে রাখে না, বিকজ উই নো মানি মেক্স মানি, রাইট? টাকা তো টাকা দিয়েই হয়, তাই না? ধরো আমাদের কাছে 50 লাখ টাকা আছে, আমরা কি করলাম, এটা আমাদের আলমারিতে তালা মেরে 2 বছর ধরে রেখে দিছি। আচ্ছা বলো তো, এই 50 লাখ টাকা থেকে আমরা কি বেনিফিটেড হব? বলো না। অযথায় আমাদের টাকাটা কি পড়ে রয়েছে আলমারিতে, এটা দ্বারা আমরা কি উপকৃত হচ্ছি? ফাইন্যান্সিয়ালি আমরা কি বেনিফিটেড হচ্ছি? নো। আমরা কিন্তু কোনো প্রফিট গেইন করতেছি না, রাইট? কিন্তু আমরা যদি আমাদের এই 50 লাখ টাকা জমি কিনে রাখতাম, এই 2 বছর এটার দাম বেড়ে যেত, প্রফিট হতো। অথবা আমরা যদি এই 50 লাখ টাকা দিয়ে কোনো একটা নতুন প্রজেক্ট গ্রহণ করতাম, সেখান থেকে প্রফিট আসতো। অথবা আমরা যদি এগুলো দিয়ে সিকিউরিটি কিনে রাখতাম, শেয়ার, সেখান থেকে আমরা ডিভিডেন্ড পেতাম। যদি বন্ড ডিবেঞ্চার কিনে রাখতাম বা সরকারি সঞ্চয়পত্র কিনে রাখতাম, ট্রেজারি বিল, ট্রেজারি নোট, সেখান থেকে আমরা ইন্টারেস্ট পেতাম। অথবা আমরা যদি অ্যাটলিস্ট এইগুলোকে ফিক্সড ডিপোজিটও করে রাখতাম, তাহলে তো আমরা ব্যাংক থেকে কিছু মুনাফা পেতাম, তাই না? বলো। তাহলে কি বুঝতে পারলাম? এতক্ষণ যা কিছু বললাম তা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কখনোই টাকাকে অলসভাবে ফেলে রাখবো না। আমাদের যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই আমরা আমাদের পকেটে রাখবো। বাকি যত টাকা অ্যাক্সেস আছে, এই অ্যাক্সেস অ্যামাউন্টটাকে আমরা কি করব? ইনভেস্ট করব। হয় লং টার্ম ইনভেস্ট করব অথবা শর্ট টার্ম ইনভেস্ট করব, বাট এটাকে আমরা ইনভেস্ট করব আমরা পকেটে, বা আমরা ওই যে আমাদের ক্যাশ বাক্সে অথবা আলমারিতে আমরা এটাকে ফেলে রাখবো না। ওকে, এই থিমটার উপর ডিপেন্ড করেই নগদ ব্যবস্থাপনা বা ক্যাশ ম্যানেজমেন্টের ধারণাটা এসে বা গ্রো করছে। ওকে স্যার, তো নগদ ব্যবস্থাপনার মূল কথা কি? নগদ ব্যবস্থাপনার মূল কথা হলো যে একটা ব্যবসাকে যদি তুমি চালাতে চাও, ধরো আমরা প্রত্যয়কে পরিচালনা করতেছি, তো প্রত্যয়কে পরিচালনা করার জন্য আমাদের পার মান্থ বাড়ি ভাড়া, টিচার্স পেমেন্ট, ওকে, তারপরে ইলেকট্রিসিটি বিল, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, হ্যাঁ, তারপরে হলো আরও আলাদা ইউটিলিটিস বিল আছে, হ্যাঁ। তো সব কিছু মিলায় ঝিলায় আমাদের পার মান্থ মনে করো 5 লাখ টাকা দরকার হয়। কয় টাকা? পার মান্থ 5 লাখ টাকার প্রয়োজন হয়। তাহলে বলো তো বছরে কয় টাকা প্রয়োজন হয়? 5 12 60 লাখ টাকার। তাহলে আমরা যদি প্রত্যয়টাকে পরিচালনা করতে চাই, বছরে আমাদের নগদের পরিমাণ কত? 60 লাখ টাকা। এখন আমরা এক কাজ করলাম, এই 60 লাখ টাকা আমরা আমাদের মানিব্যাগে রেখে দিলাম। ওকে, যে সারা বছরে প্রত্যয়কে পরিচালনার জন্য কত লাগবে? 60 লাখ টাকা। আমরা 60 লাখ টাকা আমাদের মানিব্যাগে রেখে দিস অথবা আমাদের আলমারিতে রেখে দিস। মাস যায় 5 লাখ দিই, মাস যায় 5 লাখ দিই, মাস যায় 5 লাখ দিই। তা আমাদের ব্যবসাটা ভালোই চলতেছে, কোনো প্যারা নাই। কিন্তু বলো তো, এই ডিসিশনটা কি ঠিক হয়েছে? নো। কেন? আমার বছরে 60 লাখ টাকা দরকার, কিন্তু আমরা তো প্রতি মাসেই স্টুডেন্ট পড়িয়ে টাকা পাচ্ছি, তাই না? তাহলে 60 লাখ টাকা আমি যদি আলমারিতে ফেলে রাখি, এইখান থেকে আমি কি কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে? বলো নো। তাহলে আমাদের উচিত কি? আমাদের উচিত হলো যতটুকু টাকা পকেটে রাখলে আমি চলতে পারবো, ঠিক ততটুকু টাকাই পকেটে রাখা, আর বাকি টাকাটা কি করা? ইনভেস্ট করা। এমন জায়গায় ইনভেস্ট করা যেন টাকা প্রয়োজন হলে আমি সেখান থেকে কি করতে পারি? টাকাটাকে ক্যাশে কনভার্ট করে নিয়ে আসতে পারি। ধরো আমি কি করলাম, 5 লাখ টাকা হাতে রাখলাম, 55 লাখ টাকা আমি সিকিউরিটিতে ইনভেস্ট করলাম। তো এই মাস গেল, 5 লাখ টাকা আমি দিয়ে দিলাম। আবার আগামী মাসে আমি কি করলাম, ওই যে 55 লাখ টাকার সিকিউরিটিজ আছে ওইখান থেকে আবার 5 লাখ টাকা ক্যাশে কনভার্ট করলাম।
করে আবার আমি আমার ব্যয় বহন করলাম। আবার পরের মাস গেল, আবার আমি 5 লাখ টাকা ক্যাশে কনভার্ট করলাম, করে আমি কি করলাম, ব্যয় বহন করলাম। হ্যাঁ, তো এর দ্বারা কি হচ্ছে, আমার ব্যবসার ব্যয়টাও কি হচ্ছে, নির্বাহ হচ্ছে, ব্যবসার প্রয়োজন পূরণ হচ্ছে, এবং রেস্ট অফ দ্য মানি থেকে আমরা কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিটও পাচ্ছি। এটাই হলো কি স্যার ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনা। আচ্ছা, নগদ ব্যবস্থাপনার মূল কথা হলো যে তারল্যতা এমন পরিমাণে সংরক্ষণ করতে হবে যাতে তারল্যের আধিক্যতার কারণে আমার ইনভেস্টমেন্ট কমে না যায়, মুনাফা কমে না যায়, আবার যাতে আমার তারল্য সংকটও তৈরি না হয়। ওকে স্যার, গুড। তো এবার আসো নগদ ব্যবস্থাপনা, এখানে আমরা আসলে কি কি করতে যাচ্ছি এই অধ্যায়টাতে বা এই পার্টটাতে আমরা কি করব, হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু দেখি। তো দেখো, মনোযোগ দাও সবাই। এই নগদ ব্যবস্থাপনা এই পার্টে আমরা যা যা করতে যাচ্ছি, এক হলো আমরা কাম্য নগদের পরিমাণ নির্ণয় করব। ওকে, কি করব স্যার? কাম্য নগদের পরিমাণ, এটাকে আমরা ইংলিশে বলি অপটিমাল ক্যাশ ব্যালেন্স। কি বলি স্যার? অপটিমাম ক্যাশ ব্যালেন্স বা কাম্য নগদের পরিমাণ। এটাকে সংক্ষেপে আমরা সি দ্বারাও প্রকাশ করতে পারি, বা এমওসি বলে অনেকে। কি বলে? এমওসি। হ্যাঁ, মিনিমাম অপারেটিং ক্যাশ বা অপটিমাম ক্যাশ ব্যালেন্স। ওকে, বা কাম্য নগদের পরিমাণ। তবে আমরা এটাকে জাস্ট সি দ্বারা প্রকাশ করব। কি? সি দ্বারা। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা পরিচালন চক্র নির্ণয় করব। পরিচালন চক্র বা অপারেটিং সাইকেল, পরিচালন চক্র বা অপারেটিং সাইকেল নির্ণয় করব। অ্যান্ড দেন আমরা নগদ রূপান্তর চক্র বা ক্যাশ কনভার্সন সাইকেল নির্ণয় করব। ওকে, অ্যান্ড দেন আমরা নগদ আবর্তন সংখ্যা নির্ণয় করব। কি স্যার? নগদ আবর্তন সংখ্যা। এবং আমরা নগদ ব্যবস্থাপনার মোট ব্যয় নির্ণয় করব। এই নগদ ব্যবস্থাপনা করার জন্য আমাদের মোট কি পরিমাণ ব্যয় হচ্ছে, আমরা সেই ব্যয়টা নির্ণয় করব। ওকে স্যার, আমি এগুলো তোলার টাইম দিব, এখন মনোযোগ দাও, বুঝো। আচ্ছা, তাহলে আমরা কি এখানে যারা আছে সবাই বুঝতে পারলাম যে নগদ ব্যবস্থাপনা এখানে আমাদের করণীয়টা কি কি? তাহলে আমাদের করণীয় হলো কাম্য নগদের পরিমাণ নির্ণয় করা, পরিচালন চক্র নির্ণয় করা, নগদ রূপান্তর চক্র নির্ণয় করা, নগদ আবর্তন সংখ্যা কত সেটা নির্ণয় করা, এবং নগদ ব্যবস্থাপনার মোট ব্যয় নির্ণয় করা। আসলে এখন আমরা একটু দেখি, এই অধ্যায়ের ম্যাথগুলো যদি তুমি করতে চাও, এই নগদ ব্যবস্থাপনা রিলেটেড গাণিতিক সমস্যাগুলো যদি তুমি সলভ করতে চাও, সমাধান করতে চাও, সেক্ষেত্রে তোমার যে ইনফরমেশনগুলো দরকার, কি কি ইনফরমেশন দরকার? দেখো, বার্ষিক পরিচালন নগদের পরিমাণ বা অ্যানুয়াল ডিমান্ড অফ অপারেটিং ক্যাশ, অ্যানুয়াল ডিমান্ড অফ অপারেটিং ক্যাশ। ওকে, অথবা বার্ষিক নগদ চাহিদা বা বার্ষিক নগদের পরিমাণটা তোমার জানা দরকার। ওই যে বললাম, প্রত্যয়কে পরিচালনার জন্য প্রতি বছর আমাদের কত টাকা দরকার? 60 লাখ। তাহলে আমার বছরে মোট কয় টাকা লাগবে? 60 লাখ টাকা লাগবে। এই বার্ষিক নগদ চাহিদাটাই হলো এ। কি স্যার? অ্যানুয়াল ডিমান্ড অফ অপারেটিং ক্যাশ। ওকে, এরপরে আসো নগদ রূপান্তর ব্যয়, ক্যাশ কনভার্সন কস্ট, যেটাকে আমরা সিসি বলতে পারি, ক্যাশ কনভার্সন কস্ট। তো ক্যাশ কনভার্সন কস্ট এটা কি জিনিস? দেখো, আমাদের কাছে টাকা আছে, আমরা চাচ্ছি এই টাকা দিয়ে সিকিউরিটিজ কিনবো, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। তো দেখো, আমরা টাকা দিয়ে সিকিউরিটিজ কিনলাম। এখন বলো, আমার টাকাটা কি আর টাকা আছে না সিকিউরিটিজে কনভার্ট হয়ে গেছে? আবার যখন টাকা দরকার তখন আমরা সিকিউরিটিজ বেচে দিলাম। এখন কি আর সিকিউরিটিজ আছে নাকি এটা ক্যাশ হয়ে গেছে? তা দেখো, যখন আমার টাকার দরকার নেই, হাতে টাকা আছে বাট এটা কাজে লাগানোর জায়গা নেই, তখন আমি ক্যাশটাকে কি করতেছি? সিকিউরিটিজে কনভার্ট করে ফেলতেছি। আবার যখন আমার মানে স্ক্যারসিটি অফ মানি, টাকা দরকার, হাত খালি, তখন আমি সিকিউরিটিজগুলোকে সেল করে টাকায় কনভার্ট করে ফেলতেছি। তো এই ক্যাশকে সিকিউরিটিজে কনভার্ট করা, সিকিউরিটিজকে আবার কি করা? ক্যাশে কনভার্ট করা, এটাকে বলে রূপান্তর। এটা কি? রূপান্তর। আর এর জন্য তোমার যেই ট্রানজ্যাকশন কস্ট হয়, এই ট্রানজ্যাকশন কস্ট বা লেনদেন ব্যয়, হ্যাঁ, ধরো তুমি একটা ব্রোকার হাউসের মাধ্যমে এই কাজটা করো, সেখানে তোমাকে যে ফি দিতে হয় ফর পার ট্রানজ্যাকশন বা প্রতি লেনদেনের জন্য, ওটাকেই আমরা বলতেছি কি স্যার? রূপান্তর ব্যয়, নগদ রূপান্তর ব্যয় বা ক্যাশ কনভার্সন কস্ট ফর পার ট্রানজ্যাকশন। ওকে, এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? সিসি। আবার সিসিসি বললো না, সিসি। হ্যাঁ,
আচ্ছা, হ্যাঁ সিও আছে, ওটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, এর পরেরটা কি স্যার? অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। হ্যাঁ, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়, এই ধারণাটাও আমাদের দরকার। স্যার অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় এটা কি? ধরো তোমার কাছে 10 লাখ টাকা আছে, টাকাটা কোথায় আছে? তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। কোথায় আছে? এখন ব্যাংকে যে তুমি 10 লাখ টাকা রেখে দিছো, ব্যাংক প্রতি বছর তোমাকে ধরো 7% প্রফিট দেয়। এখন তুমি চাচ্ছ যে না, আমি এই টাকাটা ব্যাংকে না রেখে এই টাকাটা দিয়ে আমি ধরো স্কয়ার কোম্পানির শেয়ার কিনবো। আচ্ছা, তাহলে ব্যাংক থেকে 10 লাখ তুলে তুমি যখন স্কয়ার কোম্পানির শেয়ার কিনবা, বলো তো ওই যে ব্যাংকে 10 লাখ টাকা যখন ছিল তখন যেই 7% প্রফিটটা তুমি পেতা, ওই প্রফিটটা এখন কি আর পাবা? ধরো এটা হলো তোমার 10 লাখ টাকা আছে কোথায়? ব্যাংকে, পাচ্ছ 7% প্রফিট। এখন টাকাটা উঠে শেয়ার ইনভেস্ট করলা, এখন কি আর ওই প্রফিটটা পাবা? তাহলে দেখো, ক্যাশটাকে যখন তুমি ইনভেস্ট করবা, অথবা ইনভেস্ট করা ক্যাশটাকে যখন তুমি তুলে নিয়ে আসবা, তখন তুমি যেই প্রফিট থেকে বঞ্চিত হবা, ওইটাই হলো অপরচুনিটি কস্ট। কি স্যার? অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে আমার টাকাটা শেয়ারে ইনভেস্ট করা আছে, সিকিউরিটিজে ইনভেস্ট করা আছে, এখন আমি টাকাটাকে কি করলাম? তুলে নিয়ে আসলাম। তাহলে তো আর আমি ওই সিকিউরিটিজের প্রফিটটা পাচ্ছি না, হারাচ্ছি। তো ওই যে আমি প্রফিটটা হারাচ্ছি, ওইটাই হলো কি? অপরচুনিটি কস্ট। ওকে, এরপর এসো গড় মজুদ সময় বা এভারেজ এইজ অফ ইনভেন্টরি। ওকে, এভারেজ এইজ অফ ইনভেন্টরি, AAI। এটাকে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললো না, AI, নট AI, ইটস AAI, এভারেজ এইজ অফ ইনভেন্টরি। তো এভারেজ এইজ অফ ইনভেন্টরি মানেটা কি? মানে হলো এই যে আমরা কাঁচামাল কিনি, দেন এটাকে প্রক্রিয়াজাত করে পণ্যে রূপান্তর করি, দেন এটাকে সেল করি। তো এই যে কাঁচামাল থেকে শুরু করে সেল করা পর্যন্ত পণ্যটা কোথায় থাকতেছে? আমার ওয়্যার হাউসে থাকতেছে বা আমার গুদাম ঘরে থাকতেছে। তাহলে আমার ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্য বিক্রি করতে যতদিন টাইম লাগে, অর্থাৎ যতদিন পর্যন্ত আমার উৎপাদিত বা ক্রয়কৃত পণ্যটা আমার ওয়্যার হাউসে স্টে করতেছে, থাকতেছে, ওই দিন বা ওই সময়গুলোকেই আমরা কি বলবো? গড় মজুদ সময় বা এভারেজ এইজ অফ ইনভেন্টরি। ওকে, আচ্ছা, এরপরে হলো গড় আদায় সময়। দেখো, আমার উৎপাদিত পণ্যটা আমি ধারে বিক্রি করলাম। তো যখন আমি পণ্য ধারে বিক্রি করি, তখন পণ্যটা কি আর পণ্য থাকে? কি হয়ে যায়? দেনাদার। কি হয়ে যায়? দেনাদার হয়ে যায়। এখন এই দেনাদারের কাছ থেকে আমি কি যেদিন বিক্রি করি ওই দিনই টাকা আদায় করি, না কিছুদিন পর? ধরো আমি আজকে ধারে বিক্রি করলে 15 দিন পর গিয়ে আমি টাকাটা আদায় করতে পারি। তারপরে আমার দেনাদার তৈরি হলো আজকে, টাকাটা আদায় হলো 15 দিন পর। এই 15 দিন সময়কে আমরা কি বলবো? গড় আদায় সময়। কি বলবো? বা এভারেজ কালেকশন পিরিয়ড, সংক্ষেপে হলো ACP, এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড বুঝলাম, আমরা দেনাদারের কাছ থেকে যতদিন পর টাকা আদায় করি বা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে আমাদের যতদিন সময় লাগে, সেই সময়টা হলো গড় আদায় সময়। সেম আমরা যখন ধারে পণ্য ক্রয় করি বা কাঁচামাল ক্রয় করি, তখন কি তৈরি হয় বলো? কি সৃষ্টি হয়? পাওনাদার। এই পাওনাদার বা প্রদেয় হিসাবকে আমরা যতদিন পর টাকা পরিশোধ করি, সেটাই হলো গড় পরিশোধ সময় বা এভারেজ পেমেন্ট পিরিয়ড, সংক্ষেপে কি? APP। ওকে, এভারেজ পেমেন্ট পিরিয়ড মানে পাওনাদারকে আমরা যতদিন পর টাকা পরিশোধ করতেছি। ওকে স্যার, তো আমরা যদি নগদ ব্যবস্থাপনার ম্যাথগুলো সলভ করতে চাই, এই ইনফরমেশনগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তাহলে আমরা আবার একটু রিভিউ করি। কী কী ইনফরমেশন? বার্ষিক পরিচালন নগদের পরিমাণ বা বার্ষিক নগদের পরিমাণ, যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো? A। অ্যান্ড দেন নগদ রূপান্তর ব্যয়, কনভার্সন কস্ট, যেটাকে আমরা কি বলবো? CC। অ্যান্ড দেন অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়, যেটাকে আমরা বলবো I। গড় মজুদ সময়, যেটাকে আমরা বলবো AAI। গড় আদায় সময়, যেটাকে আমরা বলবো কি? SCP। গড় পরিশোধ সময়, যেটাকে আমরা বলবো APP। ওকে, এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হবে। ওকে স্যার, তো আমরা জানি যে এই অধ্যায়ে আমরা এই কাজগুলো করব, তাই না? এখন এগুলো আমরা কিভাবে করব? অবভিয়াসলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করব। তো এখন আসো আমরা এই যে করণীয়গুলো, এইগুলোর ফর্মুলাগুলো একটু শিখে নিই। ওকে, তাহলে প্রথম ফর্মুলাটা হচ্ছে কার স্যার?
পরিচালন চক্র বা অপারেটিং সাইকেলের, যেটা আমরা সংক্ষেপে ওসি বলতে পারি, ওসি অপারেটিং সাইকেল বা পরিচালন চক্র। আচ্ছা দেখো, আমি কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের কেন দিই জানো? তোমরা যখন বিবিএতে যাবা তখন কিন্তু আর বাংলা থাকবে না, সব কী হয়ে যাবে, ইংলিশ হয়ে যাবে। হ্যাঁ, তো তখন কিন্তু আর তুমি পরিচালন চক্র বলবা না, তখন তুমি কি বলবা, অপারেটিং সাইকেল। তো এখন আর কি ইংলিশের সাথে মানে বাংলার সাথে সাথে আমি তোমাদেরকে ইংলিশটা দিয়ে দিচ্ছি, যাতে তখন তোমাদের সমস্যা না হয়। হ্যাঁ, মানে ওই যে ভবিষ্যতের ভাবনাই ভাবা কি জানি জ্ঞানের কাজ কেমনি কি জানি বলে না, ওই রকম আর কি। আচ্ছা, আর যাদের প্যারা মনে হয় তাদের দরকার নেই, ইংলিশ বাদ দাও, জাস্ট বাংলাটুকু। পরিচালন চক্র, তো পরিচালন চক্র আমরা কীভাবে পাবো জানো? পরিচালন চক্র হলো গড় মজুর সময়ের সাথে আমরা গড় আদায় সময়টাকে প্লাস করে দেব। গড় মজুর সময় প্লাস গড় আদায় সময়, আবার বলো, গড় মজুর সময় প্লাস গড় আদায় সময়। তো এই গড় মজুর সময় প্লাস গড় আদায় সময়, এখানে যদি আমি আরেকটু এক্সটেন্ড করি এটাকে, মাইনাস গড় পরিশোধ সময়, কি স্যার? এই দুইটা তো প্লাস হয়, আর পরিশোধ সময়টা কি হয়, মাইনাস হয়। তো আমরা যদি গড় মজুর সময়ের সাথে গড় আদায় সময় প্লাস আর গড় পরিশোধ সময় মাইনাস করি, তাহলে এটা হয়ে যাবে নগদ রূপান্তর চক্র। কি হয়ে যাবে? ওকে, এটা ওসি ছিল আর এটা কি হয়ে গেল, সিসিসি। ওকে, সিসিসি, হ্যাঁ, ক্যাশ কনভার্সন সাইকেল। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো নগদ আবর্তন সংখ্যা। নগদ আবর্তন সংখ্যা, স্যার নগদ আবর্তন মানে বুঝো, যেমন ধরো আমরা কাঁচামাল কিনলাম, সাপোজ আমাদের পকেটে 100 টাকা আছে, আমরা 100 টাকা দিয়ে কাঁচামাল কিনলাম। এখন কি আর টাকা আছে? তাহলে পকেট থেকে চলে গেল কি টাকা, আসলো কি কাঁচামাল। কাঁচামালকে আমরা প্রক্রিয়াজাত করে কি করলাম, চূড়ান্ত পণ্যে রূপান্তর করলাম। এখন আর কাঁচামাল নাই, প্রথমে নগদ ছিল, হয়ে গেল কাঁচামাল। কাঁচামালটা এখন হয়ে গেল পণ্য, এই পণ্যটা আমি ধারে বিক্রি করলাম। এখন আর পণ্য নাই, পণ্য হয়ে গেল কি দেনাদার। দেনাদারের কাছ থেকে আমি টাকা আদায় করলাম, এখন আর দেনাদার নাই, এখন কি হয়ে গেল টাকা। তাহলে এই যে প্রথমে আমার পকেট থেকে টাকা বের হয়ে গেছিল, এখন আবার টাকাটা ফিরে আসছে। এই যে টাকা চলে যাওয়া থেকে শুরু করে আবার পকেটে ফিরে আসে, এটাকে বলা হয় একটা আবর্তন। কি বলা হয়? একটা আবর্তন। ওকে, নগদ টাকা দিয়ে কাঁচামাল কিনলাম, নগদ টাকা চলে গেল, আসলো কি কাঁচামাল থেকে পণ্য হলো, পণ্য বিক্রয় করা হলো, বিক্রয়ের ফলে দেনাদার তৈরি হলো, দেনাদার থেকে আবার টাকা আদায় হলো। এই যে নগদ টাকা চলে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা, এটাকে আমরা কি বলতে পারি, নগদ আবর্তন। কি বলতে পারি? নগদ আবর্তন। এইভাবে বৎসরে যতবার নগদ আবর্তন হয় সেটাকে আমরা বলবো কি স্যার, নগদ আবর্তন সংখ্যা। কি বলবো? নগদ আবর্তন সংখ্যা। তো নগদ আবর্তন সংখ্যা মানে কি? ধরো নগদ আবর্তন সংখ্যা 10 বার। নগদ আবর্তন সংখ্যা এর মানে কি? নগদ আবর্তন সংখ্যা 10 বার মানে হলো আমরা বছরে 10 বার কি করি, টাকা পাই। বছরে কয়বার টাকা পাই? 10 বার। আমাদের পকেট থেকে টাকা চলে গিয়ে আবার ফিরে আসে, এইরকম সংখ্যা কয়বার ঘটে, এরকম ঘটনা কয়বার ঘটে? 10 বার ঘটে। বুঝছো? তো এটা আমরা কিভাবে পাবো? দেখো, এই যে নগদ টাকা চলে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা, টাকা চলে গেল আবার ফিরে আসলো, যতদিন সময় লাগে ওই সময়টাকে আমরা বলি কি, নগদ রূপান্তর চক্র। কি বলি স্যার? তাহলে নগদ টাকা পকেট থেকে বের হয়ে গিয়ে ওটা আবার পকেটে ফিরে আসতে যতদিন সময় লাগে, ওই সময়টা হলো কি, নগদ রূপান্তর চক্র। যেমন নগদ টাকা গেল, আসলো কাঁচামাল গেল, আসলো কি পণ্য গেল, হলো কি বিক্রয় গেল, হলো কি দেনাদার গেল, আসলো কি আবার টাকা। তো এই যে টাকা চলে গিয়ে আবার ফেরত আসলো, যতদিন সময় পর ওই সময়টাই হলো কি, নগদ রূপান্তর চক্র বা ক্যাশ কনভার্সন সাইকেল। এখন ধরো নগদ রূপান্তর চক্র হলো ধরো 60 দিন। কয়দিন? ধর টাকা চলে গিয়ে আবার পকেটে ফেরত আসতে 60 দিন সময় লাগে। তাহলে আমরা জানি বছরে কত দিন? 360। আচ্ছা, ফাইন্যান্সের ভাষায় আমরা 360 ধরি। এটারও একটা লজিক আছে। কেন? আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলো তো স্যার, 1 মাসে কয় দিন? 30 দিন। আমরা সবাই কি বলি? কিন্তু জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস 28 দিন। তাহলে কোনো মাস 28 হয়, আবার লিপ ইয়ার হইলে 29, তাই না? আবার তো আমরা দেখতেছি যে 28 হয়, কখনো 29 হয়, কখনো 30 হয়, কখনো 31 হয়। কিন্তু আমাদেরকে কেউ আক্স করলে আমরা কি বলি?
30 দিন, মানে অন এভারেজ এক মাসে কয় দিন? 30 দিন। এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে 12কে 30 দিয়ে গুণ দিলে কত হয়? 360 দিন। ওকে, তার মানে গড়ে বছরে কয় দিন? এর জন্য ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা 360 ইউজ করি, ওটা হলো গড় হিসেবে। আর অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলোতে দেখবা 365 ইউজ করা হয়। ওকে, তো যেটা আমি বলতেছিলাম যে আমাদের নগদ রূপান্তর চক্র কয়দিন? 60 দিন। কয়দিন? অর্থাৎ নগদ টাকা চলে গিয়ে পকেটে ফেরত আসে কয়দিন পর? 60 দিন পর। তার মানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? নগদ রূপান্তর চক্র। নগদ টাকা চলে গিয়ে ফেরত আসলো কয়দিন পর? 60 দিন। তাহলে এইভাবে বছরে কয়বার হবে বলো তো? 360কে আমি ভাগ দিব কত দিয়ে? 60 দিয়ে। 360কে যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে কয়বার হয়? 6 বার। কয়বার? 6 বার। তার মানে এরকম ঘটনা কয়বার ঘটবে? 6 বার। অর্থাৎ নগদ আবর্তন সংখ্যাগত 6 বার। বুঝছো নাকি বুঝো নাই? বিষয়গুলো অনেক ক্লিয়ার না? দেখো, এত কিছু না বুঝেও ম্যাথ করা যায়। তোমার বুঝাবুঝির কোনো দরকার নেই, সূত্র মুখস্থ করবা, বাস ফর্মুলায় বসায় দেবা, ম্যাথ হয়ে গেছে। করতে পারো, বাট সেটা দিয়ে হয়তো তুমি A+ পাবা। বিলিভ মি, তুমি ঢাকা ইউনিভার্সিটি তো অনেক পরের কথা, ঢাকা কলেজেও চান্স পাবা না। হ্যাঁ, বাংলা কলেজেও চান্স পাবা না। ওকে, তো আমাদের কিন্তু অ্যাম্বিশন হচ্ছে কয়টা? এক, যাতে আমরা আমাদের ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট হইতে পারি। 2, যেন আমরা আমাদের পুরো কলেজের ফার্স্ট স্টুডেন্ট হইতে পারি, তাই না? যাতে আমরা আমাদের ক্লাসে টপ করতে পারি, দেন আমরা যেন আমাদের কলেজে টপার হইতে পারি। 3, আমরা যেন বোর্ড এক্সামে গোল্ডেন A+ উইথ বোর্ড স্কলারশিপ পেতে পারি। অ্যান্ড 4, আমরা যেন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারি। এখন তোমাদের কাছে মনে হতে পারে, আরে স্যার এই যে চাপাবাজি করেন ক্যানভাসারদের মতো, বাট অ্যাকচুয়ালি নট। তোমরা আমাদের মানে ভিডিও মানে আমাদের চ্যানেলে যাও, দেখো এখানে এই যে আমি যা বললাম, ধরো এটা তো 26 সাল, 25 সালে আমাদের প্রায় 6 জন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এর মধ্যে একটা আছে তানহা, ও শহীদ আনোয়ারে ওর ক্লাসে ফার্স্ট ছিল এবং পুরো কম্বাইন্ড মেরিট লিস্টে ও ফার্স্ট ছিল, এবং ও ও তোমার গোল্ডেন A+ উইথ বোর্ড স্কলারশিপ HSC-তে, এবং ও ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে 34তম হয়েছে। তাহলে বলো যে আমি যা বলছি প্রত্যেকটাই তো ও অ্যাচিভ করছে না? তারপরে আমাদের আরেকটা স্টুডেন্ট, ওর নাম হলো গিয়ে, অনেকগুলো তো নাম ভুলে গেছি, কি জানি, রায়ান না? রায়ান। তো রায়ান দেখো SSC-তে বোর্ড স্কলারশিপ, HSC-তে বোর্ড স্কলারশিপ, ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিটে 251তম করছে না? ওরা এত ভালো রেজাল্ট কেন করছে? বিকজ আমি যেভাবে অ্যাকাউন্টিং পড়াই, ফাইন্যান্স পড়াই, ইংলিশ স্যারও কিন্তু ঠিক এইভাবেই ইংলিশ পড়ায়, তাই না? বাংলা টিচারও কিন্তু ঠিক এইভাবেই বাংলা পড়ায়, ICT স্যারও ঠিক এইভাবেই ICT পড়ায়। সব টিচাররাই তার সাবজেক্টের জন্য, যার সাবজেক্টের জন্য সে বেস্ট এফোর্ট দিচ্ছে, হাইলি কোয়ালিফাইড তারা প্রত্যেকেই। তুমি কোয়ালিফাই কিনা এটা হলো বড় কথা, তুমি এই কোয়ালিটি ধারণ করার ক্ষমতা রাখো কিনা এটা হলো বড় কথা। তুমি যদি হও ডাম্প, পৃথিবীর অক্সফোর্ড, হার্ভার্ড যেখান থেকে টিচার আসুক, তুমি তো এই ডাম্প মার্কেই রেজাল্ট করবে। বাট তোমার মধ্যে যদি ক্যালিভার থাকে, তোমার যদি অ্যাম্বিশন থাকে, তোমার যদি মিশন থাকে, ভিশন থাকে, তাহলে তোমার জন্য এগুলো ফ্রুটফুল হবে, তাই না? সো এই কারণে আমি বলি, মানুষ কত বড়, তার স্বপ্ন যত বড়। বুঝছো? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটার উত্তর অনেক কঠিন মনে হয় না যে ভাই তুমি কত বড়? এটার উত্তর হলো তোমার স্বপ্নটা যত বড়। তোমার স্বপ্ন যদি হয় তুমি ঢাকা ইউনিভার্সিটির IB এর ফার্স্ট গার্ল হবা, বা ঢাকা ইউনিভার্সিটির IB এর ফার্স্ট বয় হবা, তার মানে তুমি অত বড়ই। যদি তোমার স্বপ্ন এটা হয় তুমি ঢাকা ইউনিভার্সিটির IB এর ফার্স্ট, এই টার্গেট মাথায় রেখে যদি পড়াশোনা করো, হয়তো তুমি ফার্স্ট হইতে পারবে না, সেকেন্ড তো হইতে পারবা, সেকেন্ড না হো থার্ড হইতে পারবা, তাও হইল না, অ্যাটলিস্ট IBA-তে তো চান্স পাইতে পারবা নাকি? আর যদি তোমার টার্গেটই হয় ভাই কোনো রকম টাইনা পাস করলেই হইলো, তো তোমার কপালে ফেল ছাড়া কিছু জুটবে বলো? এই কথাগুলোকে ভ্যালু দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো আমরা পরের ইয়েতে চলে যাই। তো এখানে 1 2 3 আমরা 3টা ফর্মুলা শিখে গেলাম। ফর্মুলাগুলো কি অনেক কঠিন? নো, অনেক ইজি না?
তাহলে গড় মজুর সময় আর গড় আদায়ের সময় দুটাকে যোগ করলে কি পাওয়া যায়? পরিচালন চক্র। আর পরিচালন চক্র থেকে আমি যদি গড় পরিশোধ সময় মাইনাস করি তাহলে কি পাওয়া যাবে? নগদ রূপান্তর চক্র। দেখো এই ফর্মুলাটাকে আমি যদি একটু চেঞ্জ করি, দেখো গড় মজুর সময় যোগ গড় আদায়ের সময় এই দুটাকে আমি কি বলতে পারি? পরিচালন চক্র। কি বলতে পারি? পরিচালন চক্র। পরিচালন চক্র বলতে পারি না? এইখান থেকে মাইনাস করে দিব কি বলো? গড় পরিশোধ সময় মাইনাস করে দেব গড় পরিশোধ সময়। তাহলে এটা কি হয়ে যাবে? নগদ রূপান্তর চক্র। তাহলে নগদ রূপান্তর চক্র কিন্তু দুইভাবে লেখা যায়, পরিচালন চক্র মাইনাস গড় পরিশোধ সময়, অথবা গড় মজুর সময় যোগ গড় আদায় সময় মাইনাস গড় পরিশোধ সময়। তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি লিখতে পারো। তবে অবশ্যই এটা তখনই লিখবা যখন তোমার পরিচালন চক্রটা জানা থাকবে। ওকে। আর আমরা 360কে যদি নগদ রূপান্তর চক্র দিয়ে ভাগ দিই, অর্থাৎ সিসিসি দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? নগদ আবর্তন সংখ্যা। আচ্ছা, নগদ আবর্তন সংখ্যা কথাটার মানে কি? মানে আমরা বছরে কয়বার নগদ রূপান্তর করতেছি, বছরে কতবার নগদ রূপান্তর করতেছি, সেটাই হলো কি নগদ আবর্তন সংখ্যা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা টেস্ট নিই। হ্যাঁ, ধরো আমাদের 1000 টাকা দরকার বছরে, এটাকে আমরা কি বলবো? বছরে আমাদের দরকার কত? 1000 টাকা। এটা কি? কাম্য নগদের পরিমাণ, অর্থাৎ আমরা প্রতিবার যে পরিমাণ টাকাটা নগদে কনভার্ট করি, আমাদের বছরে যা দরকার আমরা কি প্রতিবার তাই কনভার্ট করি? নো। প্রতিবার কি তাই রূপান্তর করি? না। ওই যে বলছিলাম যে আমাদের প্রত্যয় কোচিংয়ের জন্য বছরে কত দরকার? 60 লাখ। কত? 60 লাখ। বাট প্রতি মাসে আমাদের দরকার কত? তাহলে আমাদের কাম্য নগদ কত? 5 লাখ। আর বার্ষিক নগদ চাহিদা কত? 60 লাখ। তাহলে আমাদের কাম্য নগদ ধরো 200। কত স্যার? কাম্য নগদ কত? 200 টাকা। তাহলে আমাদের বছরে নগদের পরিমাণ কত? 1000। আর আমাদের প্রত্যেকবার নগদ প্রয়োজন কত? অর্থাৎ কাম্য নগদ কত? 200। তাহলে বলো তো আমরা বছরে কয়বার নগদ রূপান্তর করব? তাহলে আমাদের বছরে 1000 দরকার, আর প্রতিবার দরকার কত? তাহলে 1000 টাকাকে আমি কয়বার কনভার্ট করব? 5 বার। কয়বার? 5 বার। অর্থাৎ আমি আমার প্রয়োজনটা কয়বারে মেটাবো? 5 বারে। আমার প্রয়োজন কত? বছরে 1000। প্রতিবার কত প্রয়োজন? 200। তাহলে আমি যে আমার প্রয়োজন প্রতিবার 200 করে, এই প্রতিবার 200 করে আমি 1000 টাকার প্রয়োজনটা মেটাবো কয়বারে? এই 5 বারটাই হলো নগদ আবর্তন সংখ্যা। কি স্যার? তাহলে নগদ আবর্তন সংখ্যা দেখো, তুমি 360কে নগদ রূপান্তর চক্র দিয়ে ভাগ করলে পাচ্ছ। আবার অন্য আরেকভাবে পাচ্ছ, সেটা কি? এ ভাগ সি। কি স্যার? তাহলে নগদ আবর্তন সংখ্যা কয়ভাবে নির্ণয় করা যায়? 2 ভাবে। একটা হলো দিন দিয়ে, কি দিয়ে? বছর 365 দিন। আর আমি কয়দিন পর পর টাকাটাকে রূপান্তর করি সেই দিন। আরেকটা হলো টাকা দিয়ে। আরেকটা কি? টাকা দিয়ে। আমার বার্ষিক কত টাকা দরকার? প্রতিবার কত টাকা দরকার? A ডিভাইডেড বাই সি। ওকে। এখন দেখো গোলযোগটা এখানেই বাঁধবে। কখনো কখনো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, আবার কখনো কখনো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তখনই দেখবা ব্রেনের মধ্যে প্যাচ গোছ পেকে যায়। আরে এটা কখন, ওটা কখন, এটা কখন। তো তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে, সিম্পলি তুমি তো প্যাচ গোছ খেয়ে যাবা, তাই না? ওকে স্যার, এবার আসো আমরা কাম্য নগদের পরিমাণ বা সি নির্ণয় করব। ওকে, কাম্য নগদের পরিমাণ। ওই যে বললাম যে আমাদের বছরে মোট কত টাকা দরকার? 1 লাখ। বছরে দরকার কত? 1 লাখ। তো বছরে 1 লাখ টাকা দরকার। এখন প্রতিবার আমি কত টাকা করে কনভার্ট করব? আমার বছরে 60 লাখ দরকার। প্রত্যয়ের জন্য বছরে কত দরকার? এই যে বছরে যে 60 লাখ দরকার, এটাকে আমি পকেটে রাখবো নাকি এটা আমি ইনভেস্ট করে রাখবো? ধরো আমি 60 লাখ টাকার সিকিউরিটিজ কিনে রাখছি। এখন প্রতিবার আমি কি পরিমাণ টাকা কনভার্ট করব, বা কি পরিমাণ সিকিউরিটিজ আমি টাকায় কনভার্ট করব, অর্থাৎ আমার কাম্য নগদের পরিমাণ কত, অর্থাৎ সি কত, এটা আমরা নির্ণয় করতে পারি এই ফর্মুলাটা দ্বারা। কি স্যার? এই যে ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলার মাধ্যমে। অর্থাৎ আমরা বার্ষিক নগদ চাহিদার পরিমাণ
বা বার্ষিক নগদ চাহিদাকে ভাগ দিব কি দ্বারা? নগদ আবর্তন সংখ্যা দ্বারা। দেখো আমি একটু আগে একটা ফর্মুলা তোমাদের দেখিয়েছিলাম, সেটা হলো যে নগদ আবর্তন সংখ্যা, এই নগদ আবর্তন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এ ডিভাইডেড বাই সি দ্বারা। কিভাবে স্যার? এ ডিভাইডেড বাই সি দ্বারা। এখানে এ মানে কি? এ মানে হলো বার্ষিক নগদ চাহিদা। কি স্যার? বার্ষিক নগদ চাহিদা। আর সি মানে কি? কাম্য নগদ। কাম্য নগদের পরিমাণ, তাই না বলো? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি না নগদ আবর্তন সংখ্যা? আরও একটা আছে, সেটা হলো কি 360 ডিভাইডেড বাই সি সি সি। এটাও একটা ফর্মুলা। দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা নগদ আবর্তন সংখ্যাটা নির্ণয় করতে পারি। তো আমরা যদি এই ফর্মুলাটার দিকে তাকাই, এটা বাদ দিলাম, যে বার্ষিক নগদ চাহিদা ডিভাইডেড বাই কাম্য নগদের পরিমাণ। এখন দেখো এটার নিচে কিছু নাই মানে কি আছে? এক আছে না? তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে নগদ আবর্তন সংখ্যা গুণ কাম্য নগদের পরিমাণ ইকুয়াল কি হবে? বার্ষিক নগদের চাহিদা, নাকি? সংক্ষেপে লিখলাম। এখন আমরা পেতে চাই কাকে? কাম্য নগদের পরিমাণকে। তাহলে কাম্য নগদের পরিমাণ যদি পেতে চাই, তাহলে কাম্য নগদের সাথে এটা কি আকারে আছে? এই যে নগদ আবর্তন সংখ্যাটা কি আকারে আছে? এটা এই সাইডে আসলে কি হয়ে যাবে? তাহলে বার্ষিক নগদ চাহিদা উপরেই থাকবে আর নগদ আবর্তন সংখ্যা কি নিচে চলে আসবে। তার মানে এই ফর্মুলাটা থেকে কিন্তু এই ফর্মুলাটা গ্রো করছে। ওকে, তাহলে আমরা কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে পারি কিভাবে? বার্ষিক নগদ চাহিদাকে ভাগ দিব কি দ্বারা? নগদ আবর্তন সংখ্যা দ্বারা। আবার বলো স্যার। বার্ষিক নগদ চাহিদা বা একে ভাগ দেব কি দ্বারা? নগদ আবর্তন সংখ্যা দ্বারা। ওকে, আচ্ছা স্যার। ওকে, তাহলে কাম্য নগদের পরিমাণ আমরা বার্ষিক নগদ চাহিদার পরিমাণ ডিভাইডেড বাই নগদ আবর্তন সংখ্যা এইভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, যদি তুমি কাম্য নগদের পরিমাণ নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে তোমার কি লাগবে? নগদ আবর্তন সংখ্যা। কি লাগবে? ওকে ফাইন। এখন আসো একটা মজার বিষয়। তো নগদ আবর্তন সংখ্যা যদি তুমি বের করতে চাও, নগদ আবর্তন সংখ্যা যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমার কি লাগবে? নগদ রূপান্তর চক্র। যদি নগদ রূপান্তর চক্র নির্ণয় করতে চাও, তাহলে তোমার কি লাগবে? গড় মজুদ সময়, তারপরে কি গড় আদায় সময়, গড় পরিশোধ সময়। তার মানে আমরা কি বুঝলাম? যদি আমাদের কোয়েশ্চেনের মধ্যে এই গড় মজুদ সময় থাকে, গড় আদায় সময় থাকে, গড় পরিশোধ সময় থাকে, মানে এই টাইপের তথ্যগুলো থাকে, তখন আমরা কি নির্ণয় করতে পারবো? নগদ আবর্তন সংখ্যা নির্ণয় করতে পারবো। আর নগদ আবর্তন সংখ্যা নির্ণয় করতে পারলে আমরা কাম্য নগদের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কাম্য নগদের পরিমাণ অর্থাৎ সি নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন প্রশ্নে কি থাকবে বলো? যখন প্রশ্নে এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ পেমেন্ট পিরিয়ড দেয়া থাকবে, তাই না বলো? এই ইনফরমেশনগুলো যখন প্রশ্নে থাকবে, তখন তুমি কাম্য নগদের পরিমাণ বা সি নির্ণয়ের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। এখন প্রতিটা প্রশ্নে এআই, এসিপি, এপিপি দেয়া নাও থাকতে পারে। এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ পেমেন্ট পিরিয়ড নাও থাকতে পারে। গড় মজুর সময়, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় নাও থাকতে পারে। অনেক সময় তোমার প্রশ্নের মধ্যে কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয় দিয়ে দিবে, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় দিয়ে দিবে। এই ইনফরমেশনগুলো অনেক সময় তোমার প্রশ্নের মধ্যে দেয়া থাকবে। মাথায় রেখো, যদি রূপান্তর ব্যয় বা কনভার্সন কস্ট, সুযোগ ব্যয়, হ্যাঁ, বা অপরচুনিটি কস্ট দেয়া থাকে, তাহলে আর এইগুলা থাকবে না। আর যদি এইগুলা থাকে তাহলে আর এইগুলা থাকবে না। অর্থাৎ এটা থাকলে এইগুলা থাকবে না, আর যদি এইগুলা থাকে তাহলে কিন্তু এইগুলা থাকবে না। তো যখন এই তথ্যগুলো দেয়া থাকবে, তখন আমরা কাম্য নগদের পরিমাণ নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর যখন এই তথ্যগুলো দেয়া থাকবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, কারণ এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ধরা খাবো। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার নগদ আবর্তন সংখ্যা দরকার, কিন্তু আমি পাবো কই? আমার তো এগুলো নাই।
তখন আমরা কি করব জানো, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে কাম্য নগদের পরিমাণ নির্ণয়ের আরও একটা ফর্মুলা হলো √2 × a × cc ডিভাইডেড বাই i। এনএসিসি মানে কি কনভার্সন কস্ট, রূপান্তর ব্যয়। আই মানে কি অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে সি নির্ণয়ের জন্য আমরা কয়টা ফর্মুলা দেখলাম? দুইটা। তোমাকে বললো সি নির্ণয় করো, কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো। তুমি চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। আর তোমার মন চাইলো আর তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করলা, বিষয়টা এমন? অবভিয়াসলি নট। এই দুইটার মধ্যে কোন ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করবা এটা ডিপেন্ড করবে প্রশ্নের ইনফরমেশন উপর। কার উপর? যদি প্রশ্নে এভারেজ এজ অফ ইনভেন্টরি, এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ পেমেন্ট পিরিয়ড দেওয়া থাকে, তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। আর যদি দেখো যে না, এই ইনফরমেশনগুলো দেয়া নাই, তার পরিবর্তে কি দেয়া আছে? সুযোগ ব্যয় দেয়া আছে। কি দেয়া আছে? সুযোগ ব্যয় দেয়া আছে। রূপান্তর ব্যয় দেয়া আছে। এই রূপান্তর ব্যয়ের আরেকটা নাম লেনদেন ব্যয়। হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশনগুলো যদি দেয়া থাকে, অর্থাৎ আই দেয়া থাকে বা সিসি দেয়া থাকে, তখন তুমি আর এই ফর্মুলাটা ইউজ করবা না, তখন তুমি ইউজ করবে এই ফর্মুলাটা। ক্লিয়ার? এনি ডাউট? নো। তাহলে কাম্য নগদের পরিমাণ নির্ণয়ের সূত্র কয়টা? দুইটা। ডিপেন্ড করে কার উপর? ইনফরমেশনের উপর। যদি সুযোগ ব্যয়, তারপরে রূপান্তর ব্যয় অর্থাৎ সিসি আই দেয়া থাকে, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এই রুটের ফর্মুলাটা। আর যদি দেয়া না থাকে, গড় মজুর সময়, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় দেয়া থাকে, তাহলে আমরা ব্যবহার করব কোনটা? এই নগদ আবর্তন সংখ্যার ফর্মুলাটা। ওকে স্যার? আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান ফর্মুলা হলো নগদ ব্যবস্থাপনার মোট ব্যয় নির্ণয়। কি স্যার? নগদ ব্যবস্থাপনার মোট ব্যয় নির্ণয়। এই যে আমরা যে নগদ ব্যবস্থাপনা করতেছি, এই নগদ ব্যবস্থাপনার সাথে কয় রকমের ব্যয় জড়িত? দুই রকমের ব্যয়। একটা কি স্যার? রূপান্তর ব্যয়। আরেকটা কি? সুযোগ ব্যয়। ও আচ্ছা, আমি উল্টো দেখেছি। একটা রূপান্তর ব্যয় আর একটা কি? সুযোগ ব্যয়, রাইট? তো আমরা যদি মোট রূপান্তর ব্যয় এটার সাথে যোগ করি মোট সুযোগ ব্যয়, ও মাই গড, এটা মজুদ ব্যয় লিখছে, এটা ভুল, নট মজুদ ব্যয়, এটা হবে মোট সুযোগ ব্যয়। কি স্যার? সুযোগ ব্যয়। হ্যাঁ, তাহলে মোট রূপান্তর ব্যয় যোগ মোট সুযোগ ব্যয় কি পেয়ে যাব? নগদ ব্যবস্থাপনার মোট ব্যয়। এখন দেখো মোট রূপান্তর ব্যয়। আচ্ছা, রূপান্তর মানে কি বুঝছো তো? ওই যে আমি সিকিউরিটিসকে নগদে রূপান্তর করতেছি, সিকিউরিটিস বিক্রি করে দিলেই আমি কি পাই? নগদ টাকা পাই। তো এই যে সিকিউরিটিসকে আমি নগদে রূপান্তর করতেছি, এখন এই কাজ করতে গেলে আমাকে ব্রোকারেজ হাউসকে, হ্যাঁ, অথবা এক্সচেঞ্জ, ওই যে মানে ডিএসসি বলো, সিএসসি বলো, যেখানে আমি লিস্টেড, হ্যাঁ, সেখানে কি করতে হয়? কমিশন দিতে হয় না? লেনদেন ব্যয় বহন করতে হবে না? ওটাই হচ্ছে কি? রূপান্তর ব্যয়। ধরো আমি যদি সিকিউরিটিস বিক্রি করি, প্রতিবার সিকিউরিটিস বিক্রি করার জন্য আমার 100 টাকা ব্যয় হয়। কয় টাকা? তো আমি যদি 5 বার করি, তাহলে একবারের জন্য 100, অর্থাৎ সিসি গুণ দিব কত দিয়ে? 5 দিয়ে, তাই না? যদি আমি 10 বার করি, 10 দিয়ে, 10 গুণ 100, 1000। যদি 20 বার করি, 20 গুণ 100, 2000। তার মানে হলো মোট রূপান্তর ব্যয়টা আমরা কিভাবে পাইতেছি? প্রতিবার রূপান্তরের জন্য যে ব্যয়, ওটাকে আমরা বলতেছি কি? রূপান্তর ব্যয় বা সিসি। আর এটা হলো রূপান্তর সংখ্যা। এটা কি? এই রূপান্তর সংখ্যা মানে কি? আবর্তন সংখ্যা। এই রূপান্তর সংখ্যা মানে আবর্তন সংখ্যা। তাহলে আবর্তন সংখ্যাকে আমি গুণ দিতেছি কি? প্রতি রূপান্তর ব্যয় দিয়ে। তো আবর্তন সংখ্যাটা কিভাবে পাওয়া যাচ্ছে? এখানে এ ভাগ সি, 360 ভাগ সিসিসি, এভাবেও পাওয়া যায়। বাট এখানে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, তাই না? এখানে আমি রূপান্তর সংখ্যাটা পাবো কিভাবে? এ ডিভাইডেড বাই সি দিয়ে। আর গুণ দিব কি দ্বারা? প্রতি রূপান্তর ব্যয় দ্বারা। আর এখানে আমি সি কে ভাগ দেব কি দ্বারা? 2 দ্বারা। গুণ দেব আই দ্বারা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা মোট মজুদ ব্যয় নির্ণয় করছিলে না? মোট মজুদ ব্যয়। তো মোট মজুদ ব্যয়ের ক্ষেত্রে কি করছিলা? এ ডিভাইডেড বাই ইও কিউ গুণ ওসি প্লাস ইও কিউ বাই 2 ইন্টু সিস। দেখো এইটার এটা কি? একই ফর্মুলা, তাই না? এটা কি ছিল? অর্ডার কস্ট পার অর্ডার। আর এটা কি ছিল? অর্ডার সংখ্যা।
তো আমি এখানে অর্ডার সংখ্যা পেয়েছিলাম কি বার্ষিক চাহিদা আর প্রতিবার কত পিস কিনি সেটা দিয়ে। আর এখন আমি অর্ডার সংখ্যা নির্ণয় করতেছি না, আমি রূপান্তর সংখ্যা নির্ণয় করতেছি। তাহলে বার্ষিক নগদের পরিমাণ আর প্রতিবার আমরা কি পরিমাণ রূপান্তর করি, তাই না? তাই বার্ষিক প্রয়োজনটাকে আমি প্রতিবারের নগদ চাহিদা দ্বারা কি করতেছি, ভাগ দিতেছি। তাহলে আমি রূপান্তর সংখ্যা পেলাম, গুণ দিলাম কি দ্বারা, প্রতিবার রূপান্তরের ব্যয় দ্বারা। মানে প্রতিবার রূপান্তরের ক্ষেত্রে আমার যে পরিমাণ রূপান্তর ব্যয়। তাহলে আমি এখানে দুটাকে গুণ করলে কি পেলাম, মোট রূপান্তর ব্যয় প্লাস এই যে ইও কিউকে 2 দ্বারা ভাগ করে আমি কি পেয়েছিলাম, গড় মজুদ। আর এখানে পাইতেছি গড় নগদ। কি স্যার, গড় নগদকে আমরা গুণ দিচ্ছি কি দ্বারা, সুযোগ ব্যয় দ্বারা। ওকে স্যার, বুঝতে পারছো? তার মানে ওই আগের ফরম্যাটটাই কিন্তু এখানে ইউজ হয়েছে, জাস্ট একটু চেঞ্জ। মুন কোম্পানি লিমিটেডের পণ্যের বার্ষিক চাহিদা 3 লাখ একক। ওকে, প্রতিটি ফরমাইশ সম্পন্ন করতে ব্যয় হয় 500 টাকা, বহন খরচ একক প্রতি 12 টাকা। প্রতিষ্ঠানটির ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড় 45 দিনে। প্রতিষ্ঠানটির মজুদ পণ্যের গড় অবস্থান 35 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ পরিমাণ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, আমরা উদ্দীপকটা পড়লাম। তো এই পুরো উদ্দীপকটা যদি তুমি অ্যাট এ টাইম পড়ো তো তুমি একটু কনফিউজড হয়ে যাবে যে এখানে আসে এত কথা কেন। আচ্ছা দেখো, উদ্দীপকের প্রথম অংশটাতে কি বলছে, যে এই যে মুন কোম্পানি তাদের প্রতি বছর পণ্যের চাহিদা কত, 3 লাখ একক। তাহলে এই যে 3 লাখ একক বার্ষিক চাহিদা, এটাকে আমরা কি বলবো? এটা কি নগদের পরিমাণ বলবো নাকি মজুদের চাহিদা বলবো? তাহলে বার্ষিক মজুদ চাহিদাকে আমরা কি বলি, এ। বার্ষিক মজুদ চাহিদাকে কি বলি, এ। আবার বার্ষিক নগদ চাহিদা এখানে কি বলছে, এই যে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বা বার্ষিক নগদ চাহিদার পরিমাণ কত, বা বার্ষিক নগদ বা বার্ষিক পরিচালন নগদের পরিমাণ কত, 1 কোটি টাকা। বা বার্ষিক নগদ বহিঃপ্রবাহ অর্থাৎ টাকা চলে যাবে, ব্যয় হবে কত, 1 কোটি টাকা। এটাও কি এ। তবে দুইটা এর মধ্যে কি আছে, পার্থক্য আছে। মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি বলি, বার্ষিক মজুদের চাহিদা। আর নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কি বলি, বার্ষিক নগদের চাহিদা বা বার্ষিক পরিচালন নগদের চাহিদা বা বার্ষিক নগদ বহিঃপ্রবাহের পরিমাণ, রাইট? তার মানে এখানে 2 রকমের ম্যাথ দেওয়া আছে, মজুদ ব্যবস্থাপনার ম্যাথ দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো তো? মজুদ ব্যবস্থাপনার ম্যাথ তো উপরে, যে এখানে যেহেতু মজুদ পণ্যের চাহিদা বলছে, সো এটা হলো মজুদ ব্যবস্থাপনার ম্যাথ। আর এখানে যেহেতু বার্ষিক নগদ চাহিদার পরিমাণ দেওয়া আছে, এটা হলো কি নগদ ব্যবস্থাপনার ম্যাথ। ওকে, আচ্ছা তাহলে আমি যদি পুরো কোয়েশ্চেনটাকে 2 ভাগ করে পড়ি তাহলে কিভাবে পড়বো দেখো, যে মুন কোম্পানির পণ্যের বার্ষিক চাহিদা কত, 3 লাখ একক। তার মানে এটা হলো বার্ষিক মজুদের চাহিদা বা এ। এরপরে বলছে প্রতিটি ফরমাইশ সম্পন্ন করতে ব্যয় হয় 500 টাকা। অর্থাৎ আমরা প্রতিবার যখন পণ্য কেনার অর্ডার করি তখন আমাদের ফরমাইশ ব্যয় হয় কত টাকা, 500 টাকা। এবং প্রতি পিস পণ্যের বহন খরচ হয় কত টাকা, 12 টাকা। ওকে, তো এই ইনফরমেশন তিনটা কার সাথে জড়িত, এই যে প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় নির্ণয়ের সাথে জড়িত। দেখো আমাদের কতে কি বললো, ব্যবসা ঋণ কি, এটা আমরা সবাই জানি। ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে যদি আমরা আমাদের চাহিদা পূরণ করি এটাকে কি বলা হবে, ব্যবসা ঋণ। খ বললো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বলতে কি বোঝায়। ফরমাইশের পরিমাণ বা অর্ডার কোয়ান্টিটি যত হলে আমার মোট মজুদ ব্যয়টা সবচেয়ে কম হবে, ওই পরিমাণ অর্ডার কোয়ান্টিটিকেই আমরা কি বলবো, বা ওই পরিমাণ ফরমাইশকেই আমরা কি বলবো, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে যে পরিমাণ পণ্যের অর্ডার করা হলে, ফরমাইশ প্রদান করা হলে মোট মজুদ ব্যয় সবচেয়ে কম হবে, সেটাই হলো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। গতে বলল উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় নির্ণয় করো। কি করো, মোট মজুদ ব্যয় নির্ণয় করো। এই যে মোট মজুদ ব্যয়, এটা কি নগদ ব্যবস্থাপনার সাথে জড়িত নাকি এটা মজুদ ব্যবস্থাপনার সাথে জড়িত? তাহলে চলো আমরা এখানে গ করে ফেলি। গ,
তাহলে আমি যখন মোট মজুদ ব্যয় নির্ণয় করব তখন আমি নগদ ব্যবস্থাপনার তথ্যগুলোকে ব্যবহার করব? উত্তর হলো না। আমরা ব্যবহার করব কার? মজুদ ব্যবস্থাপনার তথ্য। তো মজুদ ব্যবস্থাপনার তথ্য কয়টা? 3টা। এক হলো বার্ষিক মজুদের চাহিদা, যেটা দেওয়া আছে এ ইকুয়াল কত? 3 লাখ। আর কি দরকার বলো? প্রতি ফরমায়েশ ব্যয় বা অর্ডার কস্ট পার অর্ডার, হ্যাঁ, যেটা দেওয়া আছে কত? 500 টাকা। সংরক্ষণ ব্যয় বা বহন খরচ, যেটা সিসি, যেটা হলো কত? 12 টাকা। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা ব্যবহার করব। আমরা লিখে নিই। অ্যাট ফার্স্ট দেয়া আছে, আচ্ছা দেয়া আছে বার্ষিক মজুদ চাহিদা, দেয়া আছে বার্ষিক মজুদ চাহিদা এ ইকুয়াল কত হবে? 3 লাখ, 3 লাখ একক। আর কি দেয়া আছে বলো তো? প্রতিটি ফরমায়েশ ব্যয়, তাই না? প্রতিটি ফরমায়েশের ব্যয়, প্রতিটি ফরমায়েশের ব্যয় দেয়া আছে, যেটাকে আমরা কি বলবো? অর্ডার কস্ট পার অর্ডার, ওসি। ওসি কত টাকা বলো তো? 500 টাকা। কত টাকা? 500 টাকা। এবং কি দেয়া আছে বলো তো? প্রতি একক পণ্যের বহন খরচ, প্রতি একক পণ্যের বহন খরচ, ক্যারিং কস্ট পার ইউনিট, সিসি, কয় টাকা? 12 টাকা দেয়া আছে। ওকে, অতএব আমরা কি পেতে চাই? মোট মজুদ ব্যয় কত? মোট মজুদ ব্যয় কত? এটা হচ্ছে আমাদের করণীয়, তাই না? স্যার, আমরা মোট মজুদ ব্যয়ের ফর্মুলাটা তো জানি সবাই, তাই না? আমরা জানি মোট মজুদ ব্যয় ইকুয়াল, মোট মজুদ ব্যয়ের কয়টা অংশ আছে? 2টা। একটা অংশের নাম কি? মোট ফরমায়েশ ব্যয়। এই যে এখানেই দেখো, ওসি মানে কি? অর্ডার কস্ট, ফরমায়েশ ব্যয়। সিসি মানে কি? ক্যারিং কস্ট, বহন খরচ। তাহলে আমরা মোট ফরমায়েশ ব্যয় এটার সাথে যোগ করব কাকে? যোগ মোট বহন খরচ, তাই না? মোট ফরমায়েশ ব্যয়ের সাথে যোগ করে দেব মোট বহন খরচ। তো মোট ফরমায়েশ ব্যয় আমরা কীভাবে পাবো? এ ডিভাইডেড বাই ইও কিউ গুণ ওসি, প্লাস মোট বহন খরচ আমরা কীভাবে পাবো? ইও কিউ ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি। ওকে, এখন বলো আমাদের এ দরকার। এ জানা আছে না নাই? আছে। কত? 3 লাখ। ইও কিউ দরকার, আমরা কি জানি? নো। গুণ ওসি দরকার, জানা আছে না নাই? কত? 500। প্লাস ইও কিউ দরকার, আমরা কি জানি? না। ডিভাইডেড বাই 2 ইন্টু সিসি। সিসি কত? 12 টাকা। এটাও আমরা জানি। আচ্ছা, এখানে তো আমাদের এখন কি দরকার বলো? ইও কিউ দরকার। ইও কিউ ইকুয়াল রুট অফ 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। হলো স্যার? রুট অফ 2 ইন্টু এ কত বলো তো? এ হচ্ছে 3 লাখ ইন্টু ওসি। ওসি কত? ওসি এখানে দেওয়া আছে 500 ডিভাইডেড বাই সিসি। সিসি কত? 12 ইকুয়াল 5000, না? ইকুয়াল 5000 একক। ইও কিউ আমরা জানলাম, মিতব্যয় ফরমায়েশের পরিমাণ 5000 একক। এইখানে আমরা 5000 বসাবো, এইখানেও আমরা 5000 বসাবো। ওকে স্যার? ক্যালকুলেটর। আচ্ছা, 3 লাখ, এটাকে ভাগ দিব 5000 দিয়ে, হয় কত? 60 ইন্টু 500 প্লাস 5000কে 2 দিয়ে ভাগ দিলে 2500
ইন্টু 12 ইকুয়াল 60 ইন্টু 500 ইকুয়াল 30,000 প্লাস 2500 ইন্টু 12 ইকুয়াল 30,000 ইকুয়াল কত স্যার? 60,000 টাকা। ওকে, তাহলে আমাদের গতে বললো প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তো আমরা প্রতিষ্ঠানের মোট মজুদ ব্যয় পেয়ে গেলাম কত টাকা? 60,000 টাকা। ওকে, তো এই যে গয়ের অংশটুকু ছিল কি নিয়ে বলো তো? মজুদ ব্যবস্থাপনা নিয়ে। কি নিয়ে? মজুদ ব্যবস্থাপনা নিয়ে। তাই আমরা কিন্তু এই নগদ ব্যবস্থাপনার তথ্যগুলো ব্যবহার করি নাই, জাস্ট মজুদ ব্যবস্থাপনার তথ্যগুলোকে ব্যবহার করেছি। ওকে স্যার, তুলেছো সবাই? ঠিক আছে। আচ্ছা, ঘ কি বললো? উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে উদ্দীপকে ব্যবস্থাপক যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এখন ওই বিষয়টাকে কি করব? বিশ্লেষণ করব, যে যৌক্তিক হয়েছে কি হয়নি। অর্থাৎ ব্যবস্থাপকের সিদ্ধান্তটাকে আমরা বিশ্লেষণ করব, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক। ওকে, তো ব্যবস্থাপক কি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলো তো? ব্যবস্থাপক ন্যূনতম নগদ পরিমাণ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দেখো, আমি পুরো কোয়েশ্চেনটা এখন পড়ি নেই, জাস্ট ঘতে যেহেতু বললো যে ব্যবস্থাপকের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো, সো অ্যাট ফার্স্ট আমি দেখে নিলাম ব্যবস্থাপক কোন বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা দেখলাম যে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছে কোন বিষয়ে? ন্যূনতম নগদের বিষয়। তো এই যে ন্যূনতম নগদ বা কাম্য নগদ, হ্যাঁ, এই ন্যূনতম নগদ বা ন্যূনতম কাম্য নগদ বা কাম্য নগদ, হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে কি যেন বলি? সি। তো ব্যবস্থাপক সি এর পরিমাণ নির্ধারণ করেছে কত টাকা বলো তো? 15 লক্ষ টাকা। কত টাকা? 15 লক্ষ টাকা। এখন ব্যবস্থাপকের এই ডিসিশনটা সঠিক নাকি ভুল? যদি আমরা এটা মূল্যায়ন করতে চাই, তাহলে আমরাও কি করব বলো তো? একটা সি নির্ণয় করব। কি করব? এই যে উদ্দীপকে নগদ ব্যবস্থাপনার যেই ইনফরমেশনগুলো দেয়া আছে, নগদ ব্যবস্থাপনা সম্পর্কিত যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলোর আলোকে আমরা একটা কি নির্ণয় করব? সি নির্ণয় করব, বা কাম্য নগদের পরিমাণ কত হওয়া উচিত এই প্রতিষ্ঠানে, আমরা সেটা নির্ণয় করব। যদি দেখি আমাদের কাম্য নগদের সাথে ব্যবস্থাপকের কাম্য নগদটা মিলে গেছে বা ন্যূনতম নগদটা মিলে গেছে, তার মানে ব্যবস্থাপক ঠিক আছে, তার সিদ্ধান্ত যৌক্তিক। যদি আমাদেরটার সাথে ব্যবস্থাপকেরটা না মিলে, তার মানে ব্যবস্থাপক ভুল, তার সিদ্ধান্তটা কি? অযৌক্তিক। তিনি যে কাম্য নগদ বা ন্যূনতম নগদ 15 লক্ষ টাকা নির্ধারণ করছে, এটা অযৌক্তিক হয়ে যাবে যদি এই 15 লাখ টাকা আমাদের সাথে না মিলে। ওকে, তাহলে বলো, তোমরাই বলো, ঘতে তোমাকে কি করতে বলছে? কিছুই না, সিদ্ধান্ত মূল্যায়ন করতে বলছে। এখন তুমি সিদ্ধান্ত কিভাবে মূল্যায়ন করবে? সিদ্ধান্ত মূল্যায়ন করবা, ব্যবস্থাপক যেই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তুমিও সেটাই নির্ণয় করবা। ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছে কোন বিষয়ে? ন্যূনতম নগদের পরিমাণের বিষয়ে। সো তুমিও এখন কি করবা? ন্যূনতম নগদ নির্ণয় করবা। ওকে, তো চলো আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা করি, চলো। ঘ দেয়া আছে, আচ্ছা কি কি ইনফরমেশন দেয়া আছে আমরা একটু দেখি। আমরা এট ফার্স্ট যেটা লিখব, বার্ষিক নগদ, বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ, এই বার্ষিক নগদ বহিঃপ্রবাহ, এটাকে আমরা কি বলবো? এ। এর পরিমাণ দেয়া আছে কত টাকা স্যার বলো তো? 1 কোটি টাকা, না? তার মানে 1 2 3 4 5 6 7টা শূন্য হবে, 1 কোটি টাকা। এটা হলো বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বা এ। আর কি দেয়া আছে বলো স্যার? এই যে বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হয় 45 দিনে, গড় 45 দিনে। তার মানে এটাকে আমরা কি বলবো? গড় পরিশোধ সময়। কি বলবো স্যার? আমরা ধারে পণ্য ক্রয় করে মূল্যটা গড়ে কতদিন পর পর পরিশোধ করি? 45 দিন পর পর। তার মানে এটাকে আমরা কি বলতেছি? গড় পরিশোধ সময়। তাহলে আমরা এখানে লিখি গড় পরিশোধ সময় ইকুয়াল কয়দিন? 45 দিন। ওকে, এরপরে বলছে প্রতিষ্ঠানটির
মজুদ পণ্যের গড় অবস্থান 35 দিন। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা বা এই কোম্পানিটা তারা পণ্য কিনে এনে এটা বিক্রি করে কয় দিনে? 35 দিনে। বা তারা যে পণ্যটা কিনে আনে এটা বিক্রি করতে তাদের কয়দিন লেগে যায়? 35 দিন। অর্থাৎ মজুদ পণ্যগুলো তাদের কাছে গড়ে কয়দিন পর্যন্ত থাকে? 35 দিন পর্যন্ত থাকে। সো আমরা এটাকে বলবো গড় মজুদ সময়। ওকে, গড় মজুদ সময় কয়দিন? 35 দিন। ওকে, 35 দিন। আর কি বললো? এই যে উপরে একটা কথা বলছিল যেটা আমি স্কিপ করে ফেলছি, সেটা হলো প্রতিষ্ঠানটি ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। ওকে, এই প্রতিষ্ঠানটা ধারে যে পণ্য বিক্রি করে দেনাদারের কাছ থেকে সেই টাকাটা আদায় করতে কয়দিন সময় লাগে? 65 দিন। তার মানে এটাকে আমরা বলবো গড় আদায় সময়। কি বলবো স্যার? গড় আদায় সময়। ওকে, গড় আদায় সময় 65 দিন। ওকে, তো আমরা এখান থেকে কয়টা ইনফরমেশন পেলাম? 4টা। ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করা হয় গড়ে 65 দিন পর পর। সো এই 65 দিন হলো গড় আদায় সময়। ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য আমরা পরিশোধ করি 45 দিন পর পর। সো এটা হলো গড় পরিশোধ সময়। এবং ক্রয়কৃত পণ্যটা বিক্রি করতে আমাদের 35 দিন সময় লাগে। সো এটা হলো গড় মজুদ সময়। ওকে, 3টা সময় দেয়া আছে। তো আমরা এখন কি নির্ণয় করব বলো তো স্যার? এই ইনফরমেশনগুলো তো দেয়া আছে, বাট আমরা কি নির্ণয় করতে চাচ্ছি? ন্যূনতম নগদের পরিমাণ। আমরা কি নির্ণয় করতে যাচ্ছি? ন্যূনতম নগদের পরিমাণ। কেন বলো? ন্যূনতম নগদ কেন নির্ণয় করব? কারণ ব্যবস্থাপকের সিদ্ধান্ত মূল্যায়ন করতে হবে। তো ব্যবস্থাপক কি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে? ন্যূনতম নগদ 15 লাখ টাকা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন তার সিদ্ধান্তটা মূল্যায়নের জন্য আমরাও কি করব? ন্যূনতম নগদ নির্ণয় করব। এটাই নিয়ম। ব্যবস্থাপক যে বিষয়ে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, অতএব ন্যূনতম নগদের পরিমাণ, ন্যূনতম নগদের পরিমাণ সি ইকুয়াল হোয়াট? ওকে স্যার বলো তো, এই যে ন্যূনতম নগদের পরিমাণ, এই ন্যূনতম নগদ আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি? ন্যূনতম নগদ কিন্তু দুইভাবে নির্ণয় করা যায়। যে সি, এই ফর্মুলাটা দিয়ে নির্ণয় করা যায়। আমরা বার্ষিক নগদ চাহিদাকে ভাগ দেব কি দ্বারা? নগদ আবর্তন সংখ্যা দ্বারা। অথবা আমরা ন্যূনতম নগদ বা কাম্য নগদ এই ফর্মুলা দিয়ে মানে নির্ণয় করতে পারি, 2 × A × CC / I। এখন এই ফর্মুলাটা আমি ইউজ করব নাকি এটা করব? ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে প্রশ্নের তথ্যের উপর। কিসের উপর? প্রশ্নের তথ্যের উপর। যদি আমার প্রশ্নে কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয় দেয়া থাকে, আই বা অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় দেয়া থাকে, প্রশ্নে যদি নগদ ব্যবস্থাপনার প্রশ্নে যদি সুযোগ ব্যয় দেয়া থাকে, যদি রূপান্তর ব্যয় দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর যদি নগদ রূপান্তর ব্যয়, সুযোগ ব্যয় না দিয়ে গড় মজুদ সময়, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় এই তথ্যগুলো দেয়া থাকে, তখন কিন্তু আর আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না। তখন অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা। কোনটা স্যার? এই প্রথম ফর্মুলাটা। ওকে, এখন তোমরাই বলো যে আমাদের কোয়েশনের মধ্যে সুযোগ ব্যয় দেয়া আছে, নগদ রূপান্তর ব্যয় দেয়া আছে? নাই। কি দেয়া আছে? গড় মজুদ সময়, গড় আদায় সময়, গড় পরিশোধ সময়। যেহেতু এই ইনফরমেশনগুলো দেয়া আছে, তাহলে আমরা প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ন্যূনতম নগদের জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? প্রথম ফর্মুলাটা। আমরা জানি ন্যূনতম নগদের পরিমাণ, আমরা জানি ন্যূনতম নগদের পরিমাণ ইকুয়াল কী হবে বলো তো? উপরে তুমি কাকে বসাবা? এ। উপরে কি? আর নিচে কাকে বসাবা? নগদ আবর্তন সংখ্যা। নগদ আবর্তন সংখ্যা। ওকে, এখন বলো এর পরিমাণ তুমি কি জানো নাকি জানো না? এ মানে কি? বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বা বার্ষিক নগদ চাহিদা। এটা তুমি জানো কত? 1 কোটি টাকা।
1 কোটি টাকা, কিন্তু নগদ আবর্তন সংখ্যা কত এটা কি জানো? নো। তাহলে দেখো আমরা কিন্তু এখানে নগদ আবর্তন সংখ্যাটা বের করে নিব। হ্যাঁ, এখানে নগদ আবর্তন সংখ্যা, স্যার নগদ আবর্তন সংখ্যা আমি কেন নির্ণয় করতেছি বলো? কারণ আমি ন্যূনতম নগদের পরিমাণ সি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমার এ দরকার বা বার্ষিক নগদ চাহিদা দরকার, যেটা দেয়া আছে 1 লাখ। আর কাকে দরকার? নগদ আবর্তন সংখ্যাকে দরকার। এটা তো নাই, যেহেতু নাই আমরা এখন কি করব? বের করব। তাহলে নগদ আবর্তন সংখ্যা আমরা কিভাবে পাই বলো দেখি স্যার? উপরে কত বসানো হয়? 360, আর নিচে কাকে কি বসানো হয় বলো তো? সি 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 নাকি? 360 ডিভাইডেড বাই সি 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 মানে কি? ক্যাশ কনভার্সন সাইকেল। কি স্যার? ক্যাশ কনভার্সন সাইকেল। এটাকে যদি তুমি সংক্ষেপে লেখো লিখতে পারো ক্যাশ কনভার্সন সাইকেল সিসিসি, অথবা তুমি যদি বাংলায় লিখো তাহলে কি লিখবা বলো তো? নগদ রূপান্তর চক্র। কি স্যার? নগদ রূপান্তর চক্র, তাই না? ইকুয়াল 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর চক্র। এটার ফর্মুলা কিন্তু আমরা জানি, তাই না? নগদ রূপান্তর চক্রের ফর্মুলা কি? গড় মজুদ সময় প্লাস গড় আদায় সময় মাইনাস গড় পরিশোধ সময়। ওকে, আমরা যে বেসিক ক্লাসে কিন্তু শিখেছিলাম। তো নগদ রূপান্তর চক্রটা কিভাবে পাওয়া যায়? গড় মজুদ সময় প্লাস গড় আদায় সময় মাইনাস গড় পরিশোধ সময়। তাহলে 360ই রইল। আর নগদ রূপান্তর চক্রের জায়গায় আমরা কি লিখলাম? গড় মজুদ সময় প্লাস গড় আদায় সময় মাইনাস গড় পরিশোধ সময়। ওকে, তো 360 ডিভাইডেড বাই গড় মজুদ সময় কত বলো? এই যে আমরা এখানে লিখে রাখছি গড় মজুদ সময় কত? 35 দিন প্লাস গড় আদায় সময় কত? 65 দিন মাইনাস গড় পরিশোধ সময় কত? 45 দিন। ওকে, ইকুয়াল 360 ডিভাইডেড বাই 35 প্লাস 65 মাইনাস 45 ইকুয়াল 55 ইকুয়াল 360 ভাগ 55। তাহলে হয় 6.55 বার, 6.55 বার হয়। ওকে, এখন অনেকেই এই 6.55 বারকে 7 বার বানিয়ে দেয়। কয়বার? 7 বার। কারণ 6.5 বার বলে তো আর হয় না, কিছু হয় 6.5 বার। আচ্ছা, এখন তুমি এটাকে 7 ধরে যদি ম্যাথ করো হবে, আবার যদি মনে করো যা আছে তাই ধরে করব তাও হবে, দুইটাই রাইট। 6.55 ধরে করলেও হবে, অথবা এটাকে 7 ধরে করলেও হবে। তো আমরা একটা কাজ করি, আমরা 6.55 বার নগদ আবর্তন সংখ্যা যা আছে আমরা তাই ধরি, 6.55 বারই ধরে নিলাম। ওকে, তাহলে আমরা নগদ আবর্তন সংখ্যা কত বসাবো? 6.55 ইকুয়াল কত হয়? তাহলে আমরা 1 কোটিকে ভাগ দিব এখন 6.55 দিয়ে, ইকুয়াল 15,26,718 টাকা প্রায়। ওকে, 15,26,718 টাকা প্রায়। আচ্ছা স্যার, তোমরাই বলো, এই যে ব্যবস্থাপক উনি ন্যূনতম নগদের পরিমাণ নির্ধারণ করেছে কত? 15 লাখ। আর ক্যালকুলেশন করে নিয়ম মাফিক বা থিওরিটিক্যালি আমাদের কাম্য নগদের পরিমাণ বা ন্যূনতম নগদের পরিমাণ কত হওয়া উচিত? 15,26,718 টাকা, তাই না বলো? তার মানে ব্যবস্থাপকের সিদ্ধান্ত না, এটা ভুল বলা যাবে না, এটা অনেক কাছাকাছি না, একদম একজ্যাক্ট হইতে হবে বিষয়টা এমন না, কাছাকাছি হলেও হবে। তার মানে আমরা বলতে পারি কি যে না ঠিক আছে, থিওরিটিক্যালি যা হওয়া উচিত ব্যবস্থাপকের সিদ্ধান্তটা কি অনেকটা কাছাকাছি ওই রকমই। তার মানে ব্যবস্থাপকের সিদ্ধান্তটা
সঠিক। ওকে, তুমি যদি এখানে ম্যাথটা ছেড়ে দাও তুমি কি মার্কস পাবা? কেন পাবা না বলো তো? কারণ তোমাকে তো মন্তব্য করতে বলছে যে ব্যবস্থাপকের সিদ্ধান্তটা সঠিক কি ভুল, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তুমি গাণিতিক যুক্তি দেখিয়েছো, এবার তোমাকে অবশ্যই মন্তব্য করতে হবে। যদি তুমি মন্তব্য না করো তাহলে কিন্তু তোমার ম্যাথটা কাটা, মানে ফুল মার্কস পাবা না আর কি, তুমি তো 2 দিবে। তো এখানে মন্তব্যটা আমরা কি লিখব? মন্তব্যটা লিখব যে উদ্দীপকের তথ্যের আলোকে প্রতিষ্ঠানটির ন্যূনতম নগদের পরিমাণ 12,26,718 টাকা হওয়া উচিত, কিন্তু ব্যবস্থাপক ন্যূনতম নগদের পরিমাণ নির্ধারণ করেছেন 15 লক্ষ টাকা, যা অনেকটাই কাছাকাছি। তাই বলা যায় ব্যবস্থাপকের সিদ্ধান্তটি যৌক্তিক। ওকে, এই কথাটা তোমাকে লিখে দিতে হবে, এটা না লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়া না। ওকে স্যার, তাহলে তুলো এটা। আচ্ছা স্যার, আমরা এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, এখানে বলছে পি লিমিটেডের বার্ষিক নগদের প্রয়োজন 4,80,000 টাকা। পি লিমিটেডের বার্ষিক নগদের প্রয়োজন কত? 4,80,000। তার মানে আমরা এটাকে কি বলবো? এ। ওকে, এরপরে বললো কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে। অর্থাৎ কোম্পানি এই যে বছরে 4,80,000 দরকার, এই 4,80,000 কিন্তু তার পকেটে রাখে না। এই 4,80,000 টাকা কোম্পানি কী করে? সিকিউরিটিতে ইনভেস্ট করে, অর্থাৎ সিকিউরিটি কিনে রাখে। যখন যতটুকু দরকার অতটুকু সিকিউরিটি সেল করে টাকাটাকে ক্যাশে কনভার্ট করে নেয়। ওকে, সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার 12%। এই যে সিকিউরিটি থেকে আয়ের হার কত? এটা হলো আয়, সুযোগ ব্যয়, বা এটাকে আমরা আয় বলবো। এবং এই সব স্বল্পমেয়াদী সিকিউরিটিকে নগদে রূপান্তরের জন্য প্রতি লেনদেন ব্যয় 150 টাকা। এটা হলো সিসি, ক্যাশ কনভার্সন কস্ট, বা কনভার্সন কস্ট বলা যেতে পারে, লেনদেন ব্যয়। হ্যাঁ, অন্যদিকে কিউ লিমিটেডের গড় উৎপাদন সময় 50 দিন। এটা আরেকটা কোম্পানি যার গড় উৎপাদন সময় দেওয়া আছে 50 দিন, গড় সংগ্রহ সময় 40 দিন এবং গড় পরিশোধ সময় কত? 30 দিন। বার্ষিক নগদের প্রয়োজন কত? 3 লাখ টাকা। তাহলে এখানে পি এবং কিউ দুইটা কোম্পানি দিয়েছে। পি কোম্পানির তথ্যগুলা কি কি? সুযোগ ব্যয়, রূপান্তর ব্যয়, তাই না? সো পি লিমিটেডের ফর্মুলা হবে কোনটা? এই যে আমরা যদি কাম্যনগদ নির্ণয় করতে চাই, √2 × A × CC / I। এই কাম্যনগদের বা ন্যূনতম নগদের এই ফর্মুলাটা ইউজ হবে। আর তুমি যদি কিউ এর কথা বলো, সেম ফর্মুলা ইউজ হবে। বলো, কিউ এর ন্যূনতম নগদ নির্ণয় করার জন্য যদি এই সূত্রটা লেখো, কিয়ামত পর্যন্ত তুমি বলো মান বের করতে পারবা? কেন পারবা না? কারণ কিউ লিমিটেডের রূপান্তর ব্যয় কত সেটা তুমি জানো, সুযোগ ব্যয় কত জানো? জানো না। সো আমি পি লিমিটেডের জন্য যদিও এই ফর্মুলাটা ইউজ করব, বাট কিউ এর জন্য এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। এখানে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? বার্ষিক চাহিদা বা বার্ষিক নগদ প্রয়োজন এ / নগদ আবর্তন সংখ্যা, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। কার জন্য? কিউ এর জন্য। দেখো, পির ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতেছি? ন্যূনতম নগদ বা কাম্য নগদ বা সি। কিউ এর ক্ষেত্রেও আমরা কি নির্ণয় করতেছি? সেম জিনিসটাই, ন্যূনতম নগদ বা কাম্য নগদ বা সি। বাট পির ক্ষেত্রে আমরা একরকম ফর্মুলা ইউজ করতেছি, কিউ এর ক্ষেত্রে আমরা আরেক রকম ফর্মুলা ইউজ করতেছি। এই যে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল, এটা কি আমার মানে ইচ্ছার কারণে চেঞ্জ হলো নাকি ইনফরমেশনের কারণে চেঞ্জ হলো? পি এর ইনফরমেশন একরকম তাই ফর্মুলা একরকম, কিউ এর ইনফরমেশনগুলো আরেক রকম তাই ফর্মুলাটাও কি আরেক রকম। বুঝতে পারছি? যদি সুযোগ ব্যয়, হ্যাঁ, রূপান্তর ব্যয় অর্থাৎ সিসিআই এসব দেয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি সিসিআই দেয়া না থাকে, গড় মজুদ সময়, গড় আদায় সময়, গড় পরিশোধ সময় দেয়া থাকে, তাহলে আমরা এই দ্বিতীয় ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে স্যার, আমরা কি বুঝতে পারতেছি সবাই? গুড। ক কি বললো? মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কি? তো আমরা সবাই জানি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কি। যে পরিমাণ ফরমাইশ প্রদান করা হলে মোট মজুদ ব্যয়টা সবচেয়ে কম হয়,
ওই পরিমাণ ফরমায়েশকে আমরা কি বলবো স্যার? মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। ওকে, খ কি বললো? চলতি সম্পদ ব্যবস্থাপনা কি, বুঝিয়ে লিখো। চলতি সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? সোজা কথা, চলতি সম্পদ ব্যবস্থাপনা মানে হলো তারল্য ব্যবস্থাপনা। কি স্যার? চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে আমরা তারল্য ব্যবস্থাপনাকে বুঝি। ওকে, অর্থাৎ আমাদের কাছে যেন প্রয়োজনের চেয়ে বেশি তারল্য না থাকে। সেক্ষেত্রে কী হবে? প্রয়োজনের চেয়ে বেশি তারল্য থাকলে কী হবে? বিনিয়োগ কমে যাবে, ফলে মুনাফাও কী হবে? কমে যাবে। আবার আমাদের যেন তারল্য সংকটও না থাকে। তারল্য সংকট থাকলে কী হবে? আমরা নিত্য নৈমিত্তিক ব্যয় বা পরিচালন ব্যয় বা চলতি দায় পরিশোধ করতে পারবো না, ফলে আমাদের ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। রাইট? তাহলে যতটুকু তারল্য দরকার ঠিক ততটুকু তারল্যই আমাদেরকে রাখতে হবে। এর চেয়ে বেশি তারল্য রাখলে বিনিয়োগ কমে যাবে, মুনাফা কমে যাবে। আর কম তারল্য রাখলে আর্থিক সংকট দেখা দিবে, তারল্য সংকট দেখা দিবে, ফলে ব্যবসায়ের নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না। ওকে, ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যাবে। সো আমরা কি করব? কাঙ্ক্ষিত মাত্রায় তারল্য সংরক্ষণ করব। এটাই হলো চলতি সম্পদ ব্যবস্থাপনা। ওকে, গ কি বললো? পি লিমিটেডের কাম্য নগদের পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে এখন কাম্য নগদের পরিমাণ নির্ণয় করতে বলছে। কার? পি লিমিটেডের। কার স্যার? পি লিমিটেডের। তাহলে চলো আমরা করে ফেলি। আমরা এখানে লিখলাম পি লিমিটেড, হেডলাইন দিলাম পি লিমিটেড। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা গিভেন দ্যাটগুলো লিখি। দেয়া আছে পি লিমিটেডের কী কী ইনফরমেশন দেয়া আছে বলো তো? নগদ প্রয়োজন দেয়া আছে 4,80,000 টাকা। তাহলে আমরা এখানে, এটা অবশ্যই বার্ষিক, তাই না বলো? তাহলে আমরা লিখি বার্ষিক নগদ প্রয়োজন এ ইকুয়াল 4,80,000 টাকা। 4,80,000 টাকা। ওকে, কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে। সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার 12%। এই যে প্রয়োজনীয় আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, এটাকে আমরা আয় বলবো। কি বলবো স্যার? আয়। কত পার্সেন্ট? 12% বা 0.12%টাকে আমরা পয়েন্ট করে দিব। ওকে, এরপরে কি বললো? এইসব স্বল্পমেয়াদী সিকিউরিটিকে নগদে রূপান্তরের জন্য প্রতি লেনদেনে ব্যয় হয় 150 টাকা। তার মানে এটা হলো রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়, এটাকে আমরা ইংলিশে কি বলি? কনভার্সন কস্ট, সংক্ষেপে হলো সিসি। কয় টাকা স্যার? 150 টাকা। ওই ঠিক আছে। অতএব আমরা এখন কি করতে চাই? কাম্য নগদ। স্যার কাম্য নগদ, ন্যূনতম নগদ একই কথা না? অতএব কাম্য নগদের পরিমাণ, অতএব কাম্য নগদের পরিমাণ সি ইকুয়াল হোয়াট? আমরা জানি স্যার বলো তো, কাম্য নগদ বা সি আমরা কয়ভাবে নির্ণয় করি? দুইভাবে। যদি আই থাকে, সিসি থাকে, তাহলে আমরা রুটের ফর্মুলাটা ইউজ করবো, তাই না? আমরা জানি সি ইকুয়াল রুট অফ 2 ইন্টু এ ইন্টু সিসি ডিভাইডেড বাই আই। ওকে, রুট অফ, আচ্ছা 2 ইন্টু এ কত বলো তো স্যার? 4,80,000 ইন্টু ওসি, সরি সিসি কনভার্সন কস্ট 150 ডিভাইডেড বাই আই 0.12 ইকুয়াল। ইন ডিটেলস ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই, তুমি পুরোটাই একবারে ক্যালকুলেট করে দাও। 2 ইন্টু 4,80,000 ইন্টু 150 ইকুয়াল ভাগ 0.12 ইকুয়াল রুট অফ অ্যান্সার ইকুয়াল। তাহলে 34,000 কত হচ্ছে? 34,641 টাকা প্রায়। ওকে স্যার, আমরা পি লিমিটেডের
কাম্য নগদের পরিমাণ পেয়ে গেলাম কত, 34,641 টাকা প্রায়। অর্থাৎ পি লিমিটেডের প্রয়োজন পূরণের জন্য তারা প্রতিবার সিকিউরিটিজ বিক্রি করে নগদে কনভার্ট করবে বা সিকিউরিটিজ বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করবে কয় টাকা, 34,641 টাকা। যখনই তাদের দরকার হবে তারা এই 34,641 টাকার সিকিউরিটিজ সেল করে দিবে, দিয়ে ওই টাকাটা দিয়ে তাদের প্রয়োজন পূরণ করবে। ওকে স্যার? আচ্ছা, এটা তো আমরা গ করলাম, এখন আসলে আমরা ঘ করব। ঘ কি বলছে দেখো। ওকে, তো আমরা এখন ঘ করব। ওকে, ঘ কি বললো, কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করো। আচ্ছা, আমরা গতে পি লিমিটেডের ন্যূনতম নগদ নির্ণয় করেছি, ঘতে আমরা কি করব, কিউ লিমিটেডের ন্যূনতম নগদ নির্ণয় করব। এটা হলো প্রথম কথা। এরপর কি বলছে, ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলে নগদ আবর্তনের ওপর কি প্রভাব পড়বে বিশ্লেষণ করো। অর্থাৎ কিউ লিমিটেডের ন্যূনতম নগদ যদি 60,000 টাকা স্থির করা হয় তাহলে কিউ লিমিটেডের নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে। হ্যাঁ, ওকে ফাইন, আমরা দুইটা জিনিস অ্যাট এ টাইম চিন্তা করব না। আমরা অ্যাট ফার্স্ট যেটা করব সেটা হলো কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ আমরা নির্ণয় করব। ওকে, তো চলো আমরা কিউ লিমিটেডের ন্যূনতম নগদটা নির্ণয় করি। তো আমাদের প্রথম কাজ কি, কিউ লিমিটেডের ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় করা। ওকে, আমরা হেডলাইন দিলাম কিউ লিমিটেড, দেয়া আছে। অ্যাট ফার্স্ট আমরা ইনফরমেশনগুলো লিখে নেই। দেয়া আছে, কি কি দেয়া আছে বলো। কিউ লিমিটেডের উৎপাদন, গড় উৎপাদন সময় 50 দিন, তাই না? এই গড় উৎপাদন সময় মানে গড় মজুদ সময়। হ্যাঁ, গড় মজুদ সময়, ওই গড় উৎপাদন সময়কে আমরা গড় মজুদ সময় ধরবো কয়দিন, 50 দিন। আচ্ছা, গড় মজুদ সময়, এভারেজ এইজ অফ ইনভেন্টরি 50 দিন। এরপরে গড় সংগ্রহ সময় দেয়া আছে 40 দিন। তো আমরা এখানে লিখি গড় সংগ্রহ সময়, এভারেজ কালেকশন পিরিয়ড কয়দিন স্যার, 40 দিন। আর কি দেয়া আছে, গড় পরিশোধ সময় দেয়া আছে, গড় পরিশোধ সময়। গড় পরিশোধ সময়কে আমরা কি বলি বলো তো স্যার, এভারেজ পেমেন্ট পিরিয়ড 30 দিন। ওকে, 50 দিন, 40 দিন, 30 দিন দেয়া আছে। আর বার্ষিক নগদ প্রবাহ দেয়া আছে, বার্ষিক নগদ প্রয়োজন, বার্ষিক নগদ প্রয়োজন এ ইকুয়াল কয় টাকা, 3 লাখ টাকা। বার্ষিক নগদ প্রয়োজন এ দেয়া আছে 3 লাখ টাকা। আমরা জানি আচ্ছা, আমরা জানি কাম্য নগদ, কাম্য নগদের পরিমাণ, কাম্য নগদের পরিমাণ সি ইকুয়াল, আচ্ছা ফর্মুলাটা কি হবে, উপরে কাকে বসাবা, এ, আর নিচে কাকে বসাবা, নগদ আবর্তন সংখ্যা, নিচে বসাবা নগদ আবর্তন সংখ্যা ইকুয়াল, তাহলে আমরা উপরে এ লিখলাম। এই নগদ আবর্তন সংখ্যাটা আমরা কিভাবে পেতে পারি, আমরা কি জানি নগদ আবর্তন সংখ্যা কত, জানি না। তাহলে এখানে নগদ আবর্তন সংখ্যা ইকুয়াল কত হবে, 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর চক্র। ঠিক আছে, নগদ আবর্তন সংখ্যা সমান 360 বাই নগদ রূপান্তর চক্র। তাহলে আমরা লিখলাম 360। এই নগদ রূপান্তর চক্র কীভাবে পাবা, এভারেজ এইজ অফ ইনভেন্টরি অর্থাৎ গড় মজুদ সময় প্লাস এভারেজ কালেকশন পিরিয়ড অর্থাৎ গড় আদায় সময় মাইনাস এভারেজ পেমেন্ট পিরিয়ড গড় প্রদান সময়, নাকি এটা না ফর্মুলা। ওকে,
ইকুয়াল 360 ডিভাইডেড বাই, তাহলে গড় আদায় সময় কত? 50 দিন প্লাস, গড় মজুর সময় 50 দিন যোগ গড় আদায় সময় 40 দিন মাইনাস গড় পরিশোধ সময় কত? 30 দিন ইকুয়াল 360 বাই 60 ইকুয়াল কত হয়? 6 বার। কত হয় স্যার? 6 বার। তাহলে নগদ আবর্তন সংখ্যা আমরা পেয়ে গেলাম কয়বার? 6 বার। আচ্ছা, তাহলে তুমি এখানে এর মান কত বসাবে বলো? 3 লাখ। আর এখানে কত? 6। তাহলে 3 লাখকে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 50,000 নাকি? 50,000 টাকা। ওকে স্যার, একটা বিষয় খেয়াল করো, তাহলে আমাদের কাম্য নগদের পরিমাণ কত? এখন কাম্য নগদ যদি হয় 50,000 টাকা, তাহলে বলো বছরে আমাদের নগদ আবর্তন হবে কয়বার? 6 বার। এখানে যেটা বললো যে তুমি যদি কাম্য নগদ বা ন্যূনতম নগদ 50,000-এর জায়গায় 60,000 ধরো, সেক্ষেত্রে নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে? দেখো, তাহলে আমরা এখানে লিখি যদি ন্যূনতম নগদের পরিমাণ 60,000 টাকা ধরা হয়, 60,000 টাকা ধরা হয়, সেক্ষেত্রে দেখো নগদ আবর্তন সংখ্যা ইকুয়াল, স্যার একটু দেখো, আমরা একে নগদ আবর্তন সংখ্যা দিয়ে ভাগ দিলে কি পাই? কাম্য নগদ। আর যদি একে কাম্য নগদ দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? তাহলে নগদ আবর্তন সংখ্যা এইভাবেও নির্ণয় করা যায়, 360 বাই নগদ রূপান্তর চক্র। আবার নগদ আবর্তন সংখ্যা এভাবেও নির্ণয় করা যায়, এ ডিভাইডেড বাই কাম্য নগদের পরিমাণ। অর্থাৎ নগদ আবর্তন সংখ্যা কয়ভাবে নির্ণয় করা যায়? 2 ভাবে, 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর চক্র। এটা একটা ফর্মুলা নগদ আবর্তন সংখ্যা নির্ণয়ের। আরেকটা ফর্মুলা কি হবে? যে এখান থেকে এ ডিভাইডেড বাই কাম্য নগদের পরিমাণ। তাহলে আমরা কি পেয়ে যাব? নগদ আবর্তন সংখ্যা। তো আমাদের এখানে কি জানা আছে? কাম্য নগদ জানা আছে, আর কি জানা আছে? এ জানা আছে। তাহলে আমরা কি এখন এই ফর্মুলা যাব না? তাহলে আমরা এ কে ভাগ দিব কি দ্বারা? ন্যূনতম নগদ। ওই কাম্য নগদ আর ন্যূনতম নগদ একই কথা, ন্যূনতম নগদ পরিমাণ দ্বারা, এ ডিভাইডেড বাই ন্যূনতম নগদ পরিমাণ ইকুয়াল, তাহলে এ হচ্ছে কত টাকা বলো তো স্যার? 3 লাখ। এ হচ্ছে 3 লাখ, এটাকে আমরা ভাগ দিব ন্যূনতম নগদ পরিমাণ কত? 60,000। ন্যূনতম নগদ 60,000 ইকুয়াল 5 বার। তো দেখো, যখন ন্যূনতম নগদ 50,000, তখন নগদ আবর্তন সংখ্যাটা কয়বার ছিল? 6 বার। এখন আমরা যদি ন্যূনতম নগদ 50 না ধরে 60,000 ধরি, তখন নগদ আবর্তন সংখ্যা কয়বার হবে? 5 বার। তার মানে আমি যদি 50,000 টাকা ন্যূনতম নগদ ধরি, আমি বছরে কয়বার নগদ টাকাকে কনভার্ট করব, বা সিকিউরিটিসকে নগদে কনভার্ট করব কয়বার? 6 বার। আর যদি আমি 60,000 টাকা ধরি ন্যূনতম নগদ, তাহলে আমি সিকিউরিটিসকে বছরে কয়বার কনভার্ট করব? 5 বার। তাহলে বলো তো, ন্যূনতম নগদ 50,000-এর পরিবর্তে 60,000 ধরা হলে নগদ আবর্তন সংখ্যার উপর প্রভাব পড়বে নাকি পড়বে না? কি প্রভাব পড়বে? নগদ আবর্তন সংখ্যা 60 বারের জায়গায় 5 বার হবে, বা নগদ আবর্তন সংখ্যা হ্রাস পেয়ে 6 বারের জায়গায় 5 বার হবে। তাহলে এইটা কিন্তু আমাকে অবশ্যই মন্তব্যতে লিখতে হবে। যদি আমরা এখানেই ম্যাথটা ছেড়ে দিই, আমরা কিন্তু মার্কস পাবো না, আমাদেরকে মন্তব্য করতে হবে। তাহলে আসলে মন্তব্যে আমরা কি লিখব? তো মন্তব্যটা হবে এরকম, যদি এই যে এখানে বলছে ন্যূনতম নগদ 60,000 টাকা স্থির করা হলে বা নির্ধারণ করা হলে নগদ আবর্তনের উপর কি প্রভাব পড়বে। তো আমরা এখানে লিখতে পারি যে ন্যূনতম নগদের পরিমাণ বা কাম্য নগদের, এই যে এখানে আমরা লিখতে পারি যে কাম্য নগদের পরিমাণ 50,000 টাকা হওয়া উচিত, সেক্ষেত্রে নগদ আবর্তন সংখ্যা হবে 6 বার। এই কথাটা আমরা আগে বললাম। পরের লাইনে আমরা বলবো, যদি কাম্য নগদ বা ন্যূনতম নগদ 50,000 টাকার পরিবর্তে 60,000 টাকা স্থির করা হয়,
সেক্ষেত্রে নগদ আবর্তন সংখ্যা 6 বার থেকে হ্রাস পেয়ে 5 বার হবে, অর্থাৎ নগদ আবর্তন সংখ্যা পূর্বের তুলনায় হ্রাস পাবে। এই কথাটুকু আমাদেরকে লিখতে হবে, যদি আমরা না লিখি তাহলে কিন্তু ফুল মার্কস দিবে না। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছো? এটা কি অনেক কঠিন কিছু? নো। তাহলে তোমরা যারা বেসিক ক্লাস করেছো, ওই যে কী কী ইনফরমেশন দরকার এটা শিখেছো, কখন আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা জানো, তাদের জন্য কিন্তু এই ম্যাথটা খুবই ইজি ছিল, তাই না বলো? ওকে স্যার, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।